স্যার এসে গেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি। আমাদের স্যার আমরা ভাইস চ্যান্সেলর স্যারের পারমিশন নিয়ে সেক্রেটারি মহোদয় অন্যান্য প্রাণীদের পারমিশন নিয়ে আমরা কি শুরু করতে পারি স্যার? স্যার শুরু করতে পারি স্যার? স্যার ভিসি স্যার আপনার ভাইস চ্যান্সেলর মহোদয় নিজে ভিসি স্যারের কথা শুনতে পাচ্ছি না, মিউট করা আছে স্যার, একটু আনমিউট করলে স্যার। ওইটা একটু সাহায্য করুন স্যার, কিছু বলছেন? হ্যাঁ স্যার, বাকি আছে তো 3 মিনিট বাকি আছে, সুতরাং 3 মিনিট পরেই শুরু করেন। 3 মিনিট পরে আচ্ছা শুরু আচ্ছা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। সুভাষ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। শীতের স্যার শুরু করেন স্যার, 10টা বাজে স্যার। থ্যাংক ইউ। ভাইস চ্যান্সেলর স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, মাননীয় সচিব স্যার, আমাদের প্যানেলিস্ট আব্দুল মুক্তাদির স্যার, সুভাষ স্যার এবং আমরা বাইরে থেকে আমাদের যে সকল ফার্মাসিস্ট প্যানেলিস্ট রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ আয়োজিত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনি অ্যাসোসিয়েশন ও ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব ফার্মেসি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2020। আজ 25শে ডিসেম্বর এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় আরো 43টি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক, সেখানকার সহকর্মীরা এবং ছাত্রছাত্রীরা ফেসবুকে এবং ওয়েবিনারের সঙ্গে যুক্ত আছে। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15ই আগস্ট শাহাদাত বরণকারী তার পরিবারের সকল সদস্যকে। স্বাস্থ্য খাতে তার অবদান ছিল অবস্মরণীয়। তার প্রদর্শিত পথেই জাতি হিসেবে অর্জন করেছি আমরা আন্তর্জাতিক সম্মাননা। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সংক্রমণ রোগের প্রতিষেধক হিসেবে দেশের শতভাগ শিশুকে ইমিউনাইজেশনের আওতায় এনে নিয়ে আসায় হয়েছেন ভ্যাকসিন হিরো। সেই সাথে স্মরণ করছি করোনা মোকাবেলায় যে সকল বাংলাদেশি ফার্মাসিস্ট দেশে ও বিদেশের বাইরে, দেশের বাইরে মারা গেছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের সকলের আত্মার সদ্গতি কামনা করছি। ফার্মাসিস্টদের বিশ্বব্যাপী সংগঠন আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন FIP এর তথ্যানুযায়ী আজকের বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। আপনারা সকলে অবগত আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। আজকের এই ওয়েবিনারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব মিস্টার মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বাংলাদেশ উচ্চ শিল্প সমিতির উপদেষ্টা মিস্টার আব্দুল মুক্তাদির, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সুযোগ্য ফার্মাসিস্ট আজকের তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। একজন ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া, সুপারভাইজিং ফার্মাসিস্ট, অনকোলজি ফার্মাসি, ক্যারোল হসপিটাল সেন্টার ইন মেরিল্যান্ড, USA। তিনি বক্তব্য রাখবেন রোল অফ হসপিটাল ফার্মাসিস্ট USA হসপিটালস। এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, প্রেসিডেন্ট এবং CEO মনরো ফার্মাসি, নিউ ইয়র্ক, USA। তিনি বক্তব্য রাখবেন রোল অফ কমিউনিটি ফার্মাসিস্ট, এ মিশন অন সেভিং অ্যান্ড কেয়ারিং লাইভস। দুজনই ধাপে ধাপে বিভিন্ন ধাপে স্বাস্থ্যসেবার ড্রাগ ইউজ ম্যানেজমেন্টের উপরে তাদের বক্তব্য পেশ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় 80 এবং 90 দশকের তুখোড় তার্কিক এবং ছাত্রনেতা এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুভাষ সিংহ রায়।
ইতিমধ্যে তিনি 14টি বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন এবং একটি পত্রিকার সম্পাদকও তিনি একাধারে রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। আজকের অনুষ্ঠানের সভাপতি করছেন ফার্মেসি অনুষদের সম্মানিত ডিন এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান। আর আমি শীতেশ চন্দ্র বাছার, অধ্যাপক ও চেয়ারম্যান ফার্মেসি বিভাগ, আছি আপনাদের সাথে। আমাদের অনুষ্ঠানটি দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আজকে যেটা আমাদের পরিচালিত হচ্ছে এখন, ফার্মা অলিম্পিয়াড, সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, বঙ্গবন্ধু শতবর্ষ বার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে লিখিত রচনা প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতা। আমি এই অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার সুবর সিংহ রায়। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কিভাবে ফার্মাসি পেশা ওষুধ প্রযুক্তি ও বিপণন থেকে ফার্মাসিউটিক্যাল কেয়ার বা ওষুধীয় সেবায় ট্রান্সফর্মড হচ্ছে বা হতে পারে সে ব্যাপারে তিনি আলোকপাত করবেন। আমি অনুরোধ জানাচ্ছি মিস্টার সুভাষ সিংহ রায়কে তার বক্তব্য পেশ করবার জন্য, শুভেচ্ছা বক্তব্য পেশ করবার জন্য। প্রফেসর শীতেশ চন্দ্র বাছার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত 90 মিনিটের বেশি ক্লাস যেখানে হয় সেখানে ছাত্ররা ঠিকমতো মস্তিষ্কে ধারণ করতে পারে না। অতএব অনুষ্ঠান যেখানে যত বেশি লম্বা হবে সেই অনুষ্ঠানটা খুব বেশি মানুষের মস্তিষ্কের ভিতরে থাকে না। আমি খুব দ্রুত দুই একটি কথা বলি। আজকের দিনটি বাঙালি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, এটা 10ম বারের মতো পালিত হচ্ছে। এটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব, আলোচকরা আলোচনা করবেন। কিন্তু বাঙালি জাতির জন্য একটা সবচেয়ে বড় ঐতিহাসিক দিন। 1974 সালে আজকের দিনে জাতিসংঘের সদস্যপদ লাভ করি আমরা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘের সদস্যপদের জন্য তিনি তার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, প্রথম দেশে ফিরে আসার পরে যিনি পররাষ্ট্রমন্ত্রী হন, আব্দুস সামাদ আজাদ, মরহুম আব্দুস সামাদ আজাদ, তাকে দিয়ে 8ই আগস্টে একটি পত্র লেখান তৎকালীন জাতিসংঘের মহাসচিব বরাবর। এবং তার ধারাবাহিকতায় কত সংগ্রাম, কত লড়াইয়ের মধ্য দিয়ে জাতিসংঘের বাংলায় ভাষণ দিয়েছিলেন। তিনি তার ভাষণে কিন্তু উল্লেখ করেছিলেন, আমি ইংরেজিতে খুব ভালোই বক্তৃতা দিতে পারি, কিন্তু আমার জাতিসত্তা, আমার বাঙালি জাতির লড়াই সংগ্রাম এবং আমার অস্তিত্বের সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, আমি বাংলায় জাতিসংঘে বক্তৃতা রাখবো। এবং লক্ষ্য করে দেখবেন, আমি খুব দ্রুত শেষ করছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তিনি তার নোবেল পুরস্কার বক্তৃতা কিন্তু কোথাও কিন্তু বাংলা একটি শব্দ উচ্চারণ করেননি। তার পরবর্তীতে অমর্ত্য সেন, পশ্চিমবঙ্গের বাঙালি, কলকাতার বাঙালি, তিনি নোবেল পুরস্কার পান। তার নোবেল পুরস্কারের যে ভাষণ, সেই ভাষণে কোথাও বাংলার একটি শব্দ ছিল না। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, তার ভাষণে কোথাও একটি বাংলা শব্দ ছিল না। এবং সর্বশেষ যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি যে নোবেল পুরস্কার পান, তার এই বক্তৃতায়, নোবেল বক্তৃতায় কোথাও বাংলার কোনো শব্দ ছিল না। জাতিসংঘে আজ থেকে 46 বছর আগে তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং 120টি দেশের তিনি যে স্বীকৃতি অর্জন করেছিলেন, এবং এই মাত্র 1314 দিন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সেই দিনটিকে আমি স্মরণ করছি, সেই মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি আজকে 25শে সেপ্টেম্বরে। 25শে সেপ্টেম্বরে আজকের আমাদের বিষয়বস্তু যে ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ, যেটা আজকের ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের 10ম বারের মতো যে আয়োজন হচ্ছে, সেই আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয়। এই কম্প্রিহেনসিভ হেলথ সার্ভিসে ফার্মাসিস্টদের যে কত বড় ভূমিকা, আজকে মুক্তাদির স্যার এখানে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের যে আজকের যে গুণগত মান, আজকে বিশ্বমানের যে ওষুধ শিল্প বাংলাদেশে
সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার অন্যতম পুরোধা তিনি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং শারীরিকভাবে বেশ অসুস্থ, যে কারণে আজকে অনুষ্ঠানে তিনি থাকলে আরো বেশি কিন্তু অনেক বেশি আমরা কিছু জানতে পারতাম যে এই মোসাদ্দেক হোসেন, মুক্তাদির সাহেব, এরা বাংলাদেশের ওষুধ শিল্পকে কোন আন্তর্জাতিক মানে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে আমাদের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো, সেটা আজকে এখানে নাই বা বললাম। আমি আব্দুল মান্নান, যিনি স্বাস্থ্য সচিবের দায়িত্ব নিয়েছেন এবং বেশ কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন, এবং আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতার পরে যত স্বাস্থ্য সচিব এসেছেন তিনি কিন্তু অনেক দিক দিয়ে একটা অনন্য সাধারণ অবস্থানে রয়েছেন। সেটা আজকের এই সভায় আমি কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করছি। তিনি দায়িত্ব নিয়ে অল্প দিনের মাথায় আজকের প্রফেসর সীতেশ চন্দ্র বাসার, আপনাকে আমি পাঠিয়েছিলাম গত 23 তারিখে, তিনি 3টি সরকারি প্রজ্ঞাপন জারি করেছেন এই হসপিটাল ফার্মাসিস্ট এবং শূন্য পদে যে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের নিয়োগ জন্য যে বড় রকমের একটি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, সেটা নিশ্চয়ই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এবং একই দিনে 23শে সেপ্টেম্বর তিনি যে প্রজ্ঞাপন দিয়েছেন এবং সরকারি হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগদানের যে ফার্মেসি সার্ভিস অনুষদ অধিদপ্তর পরিদপ্তরের যে কোন কাঠামো তৈরি করা যায় সে ব্যাপারে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা সমগ্র ফার্মাসিস্ট পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং নিশ্চয়ই আপনি একই দিনে 3টি প্রজ্ঞাপন একমাত্র বর্তমান যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিয়েছেন এবং বেশ কঠিন সময় তিনি দায়িত্ব নিয়েছেন। আমরা তার প্রিয়তম স্ত্রীকে আমরা হারিয়েছি এই কোভিড-19 এই সময়ে, এবং তারপরেও তিনি প্রতি মুহূর্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমি মাননীয় উপাচার্য আখতারুজ্জামান স্যারের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, বাংলাদেশের যে ফার্মেসি এডুকেশনের যে বিস্তার ঘটেছে সেই বিস্তারেও আপনি উপাচার্য থাকা অবস্থায়, বর্তমানে উপাচার্য থাকা অবস্থায় আপনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ, যেটা পাঞ্জাবে অবস্থিত, সেখানে আমার বেশ কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল এবং ওখানে আমি 2-3টি প্রবন্ধ উপস্থাপনের আমার সুযোগ হয়েছিল। এত বড় একটি প্রতিষ্ঠান। আমরা এই বাংলাদেশের ওষুধ শিল্প এমন একটা জায়গায় গিয়েছে যে এই ওষুধ শিল্পকে যারা এই জায়গায় নিয়ে এসেছেন তার একজন অন্যতম পুরোধা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের ওষুধ শিল্প এমন জায়গায় গিয়েছে যে আজকে হাইলি রেগুলেটেড মার্কেটে আমরা যখন কেউ কল্পনাও করে পারতেনি, যখন আমরা ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম এবং কখনো কল্পনাও করিনি হাইলি রেগুলেটেড মার্কেটে আমাদের ওষুধ, বাংলাদেশের ওষুধ যাবে। গত বছর আমরা টাকার হিসাবে 23,000 কোটি টাকার উপরে আমরা ওষুধ এই লোকাল মার্কেটে আমরা বিক্রি করতে পেরেছি এবং বাংলাদেশের ওষুধ এখন 157টি দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের আজকের ওষুধ শিল্পের যে বিকাশ, সেই বিকাশের ধারাবাহিকতা ফার্মাসিস্টদের অবদান কত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেটা আর বেশি না বলে আমি অধিক বাক বিস্তার না করে আমি শেষ করব। আমি শেষে একটি কথা অনুরোধ করতে চাই, মাননীয় স্বাস্থ্য সচিব এখানে উপস্থিত আছেন, অনেকেরই ধারণা, বিশেষ করে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গুণীজন, আমলাতন্ত্রের ভিতরে যারা অবস্থান করছেন এবং বিশেষ করে যারা স্বাস্থ্য এই বিভাগটা যারা দেখভাল করেন তাদের থেকে শুরু করে এবং ডাক্তারদের মধ্যে একটা বড় অংশ মনে করেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা মানে হচ্ছে শুধুমাত্র ডাক্তার এবং নার্স। তাও এই নার্স বিষয়টা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি এই দায়িত্ব না নিতেন, বাংলাদেশের সরকারের দায়িত্বে তিনি যদি না আসতেন, তাহলে আমরা এই যে নার্সদের আজকে যে নিয়োগ ব্যাপক সংখ্যক,
আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এবং একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ডাক্তার যেমন প্রয়োজন, নার্স প্রয়োজন, গ্রাজুয়েট ফার্মাসিস্ট প্রয়োজন, কেমিস্ট প্রয়োজন, বায়োকেমিস্ট প্রয়োজন, মাইক্রোবায়োলজিস্ট প্রয়োজন, টেকনিশিয়ান প্রয়োজন, এই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা। কিন্তু আমাদের মাথার মধ্যে কেমন ঢুকে আছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা মানেই হচ্ছে যে শুধুমাত্র ডাক্তার এবং নার্স। আপনি গুণগত মানের যদি স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চান তাহলে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা দিন। এখনো পর্যন্ত সরকারি হসপিটালে গ্রাজুয়েট ফার্মাসিস্টের কোনো নিয়োগ নাই, এবং ফার্মাসিস্ট মানেই মনে করে থাকে ডিপ্লোমা ফার্মাসিস্ট, কিংবা ওষুধের দোকানে যারা থাকেন তাদেরকে শুধুমাত্র আমাদের কর্তা ব্যক্তিরা ফার্মাসিস্ট মনে করে থাকে। যাই হোক, এটা প্রচলিত শব্দের ব্যবহার। আমি যে কথাটি দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই, আমরা ভালো করে জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি যে মেধাস্বত্ব আইনের একটি ধারা ছিল যে আমরা স্বল্পোন্নত দেশগুলো, যেটা বাংলাদেশ 49টা দেশের একটি দেশের অন্তর্ভুক্ত ছিল, যে আমরা যে কোনো ওষুধ তৈরির ক্ষেত্রে আমাদের কোনো মেধাস্বত্ব আইন আমাদের ক্ষেত্রে প্রয়োগ হবে না 2016 সাল পর্যন্ত। আব্দুল মুক্তাদির সাহেব এখানে উপস্থিত আছেন, তারা ওষুধ শিল্প সমিতির এই লড়াই করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন, এবং একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 2033 সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার যে এই মেধাস্বত্ব আইন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ইনি সেটা প্রতিষ্ঠিত করেছেন। অতএব এরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমাদের ওষুধ শিল্পের বিকাশের ধারায় তিনি যে পরিমাণ অবদান রেখেছেন, যদি 2016 সাল পর্যন্ত এই WTO এর এই মেধাস্বত্ব আইনের মধ্যে আমরা যদি পড়ে যেতাম, আজকে প্যারাসিটামল 4 টাকায় 6 টাকায় 5 টাকায় কেনা লাগতো, যেটা কলকাতা গেলেই আমরা যখন ওষুধ কিনি প্যারাসিটামল ওখানে 4 রুপি 3.5 রুপি দিয়ে কিনতে হয়। অর্থাৎ আমাদের যে অগ্রগতির ধারা, আমাদের যে এগিয়ে যাওয়ার ধারা, এখানে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক অনেক বেশি, এবং আরো বেশি তাদেরকে বিজ্ঞান গবেষণায় যুক্ত করা। এবং আমাদের মান্যবর যে উপাচার্য আখতারুজ্জামান স্যার তিনি উপস্থিত আছেন, আমি অনুরোধ করব একজন ফার্মাসিস্ট হিসেবে যে আমাদের এই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ফার্মাসিস্টদেরকে অধিক পরিমাণে নিয়োগ করে দেশ সেবায় অংশগ্রহণ করবার জন্য সুযোগ দেওয়া হয়। আমার একটা বড় কষ্টের ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমার পেশা হচ্ছে জমিদারি, নেশা হচ্ছে আসমানদারি। আমাকে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় মানুষ দেখলেই এবং পরিচয় দেওয়ার সময় অনেকেই বলে ফেলেন সাংবাদিক। আমি আমার পেশার যে আমার যে অবস্থান, আমার যে ভূমিকা, সেটা আমার গণমাধ্যমের কারণে বেশ কিছুটা হারিয়ে গেছে। যাই হোক, দুঃখের কিছু নাই। আমি অবদান রাখতে পারছি কিনা এবং আমি এগিয়ে যেতে পারছি কিনা এবং সবাইকে নিয়ে এগোতে পারছি কিনা, সেটা এক বড় দেখবার বিষয়। আমি আজকে অধিক বাক বিস্তার না করে আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, ট্রান্সফর্মিং গ্লোবাল এই শিরোনামের আজকের এই যে প্রতিপাদ্য ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে যে প্রতিপাদ্য, সেটা আমরা স্মরণ করব, এবং আমরা বাংলাদেশের ফার্মাসিস্টরা যাতে বিশ্বমানের যে আজকে যে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং কম্প্রিহেনসিভ হেলথ সার্ভিসে যথাযথ ভূমিকা রাখতে পারে, সেই ব্যাপারে আমি আহ্বান জানিয়ে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। ধন্যবাদ মিস্টার সুভাষ সিংহ রায়। আপনি ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথের পার্সপেক্টিভে আজকে যে তথ্যটি আপনারা আজকে ফার্মাসিস্টদের সামনে তুলে ধরলেন, সত্যি এটা যুগান্তকারী, এবং সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সচিব মহোদয় স্যারকে যে একসঙ্গে 3টি প্রজ্ঞাপন, যেখানে বিষয়টি হচ্ছে হাসপাতাল ফার্মাসি সার্ভিস অনুসরণে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি দপ্তর প্রতিষ্ঠার বিষয়ে পূর্ব ধারাবাহিকতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, এবং সরকারি হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগদান, এবং সরকারি হাসপাতালে গ্রাজুয়েট ফার্মাসিস্ট পদ সৃজন, এই সব বিষয়গুলো 3টি যে যুগান্তকারী পদক্ষেপ আমরা 23 তারিখে জাস্ট 2 দিন আগে মন্ত্রণালয় থেকে ইস্যু হয়েছে। সেই জন্য আপনাকে এবং মাননীয় সচিব মহোদয় স্যারকে আমাদের ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে, ফার্মাসিস্ট পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের প্রেক্ষাপটটা তুলে ধরবার জন্যই আমাদের
মাননীয় সুভাষ চন্দ্র রায় মহোদয়কে আমরা শুভেচ্ছা বক্তব্য দিতে বলেছি। এখন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবার জন্য এবং তার বক্তব্য প্রদান করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান স্যার, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্লিজ স্যার। সম্মানিত সভাপতি, ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান, এবং আজকের আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, বিশেষ করে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন গর্বিত শিক্ষার্থীও বটে, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এবং আমি জেনেছি যে আমাদের মাঝে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আজকের বিশেষ অতিথি হিসেবে এখানে সংযুক্ত হওয়ার কথা। একজন আমাদের মাননীয় উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ, এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান জনাব আব্দুল মুক্তাদির, তিনি এখানে যোগদান করবেন। এবং দুটো গুরুত্বপূর্ণ ধারণাপত্র, কিনোট স্পিচ এখানে পরিবেশিত হবে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিও মনরো ফার্মাসি, নিউ ইয়র্ক, ইউএসএ, তিনি এখানে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া, তিনিও ইউএসএ থেকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন এবং প্যানেলিস্ট হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের যিনি এখানে ওয়েলকাম স্পিচ দিলেন একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন খুবই দক্ষ বিতার্কিক, সমাজ চিন্তক, গণমাধ্যম ব্যক্তিত্ব বটে, এবং বিশেষ করে প্রফেশনাল জীবনে একজন পেশাগত, একজন পেশাদারী মানুষ হিসাবে যিনি একজন ফার্মেসি গ্রাজুয়েট এবং সেই গ্রাজুয়েটদেরকে নিয়ে এখনো ভাবছেন, সুভাষ সিংহ রয়, তিনি এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এবং অনুষ্ঠানটি সঞ্চালন করছেন আমাদের সহকর্মী, যিনি ফার্মাসি বিভাগের চেয়ারম্যান এবং এই অনুষদের একজন সিনিয়র অধ্যাপক প্রফেসর শীতেশ চন্দ্র বাসার। আর অন্যান্য যারা সংযুক্ত হয়েছেন, আমি জেনেছি যে বাংলাদেশের অনেকগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি তারা এখানে সংযুক্ত আছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ ব্যবস্থাপনায় আজকের এই উদ্যোগটি, বিশেষ করে ফার্মাসি অনুষদ, ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসিস্ট ক্লাব, সব মিলে যৌথভাবে আপনারা আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। আপনাদের সকলকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আমরা জানলাম যে এই 25শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস, ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, এবং এটি বিশ্বের ফার্মাসিস্ট কমিউনিটি তারা এটি গঠন করেছেন এই দিবসটিকে, সম্ভবত এই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যের মধ্যে সুভাষ চন্দ্র সিংহ রায়ের যে কথাগুলো আছে সেই কথাগুলো বোধহয় আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে ফার্মাসিস্টের রোল, রেসপন্সিবিলিটিস অফ ফার্মাসিস্ট এবং একটি ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম গ্রো করার জন্য the role of pharmacist and how to ensure the role of pharmacist in maintaining an integrated health service। এবং সে কারণে এই দিবসটিতে সবাই যখন বসে আমরা সেই দায়িত্ববোধের কথা, আমাদের কর্তব্য কি, এই পেশাজীবী শ্রেণীকে কোথায় যথোপযুক্তভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টি পর্যালোচনা করার জন্যই মূলত এই দিবসটি আয়োজন। এবং যে থিম এর উপরে, যে প্রতিপাদ্যের উপরে আজকের এই আয়োজন, সেটিও খুবই টাইম অনার্ড একটি থিম নির্ধারণ করা হয়েছে। সেটা হলো ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ সম্ভবত কোভিড-19 প্যান্ডেমিক বিবেচনায় নিয়েই এই ধরনের একটি স্লোগান নির্বাচন করতে ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট কমিউনিটি ইন্সপায়ার্ড হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং সেটি আমাদেরকে ইঙ্গিত দেয় যে আজকের গ্লোবাল হেলথ সিস্টেমের মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে, একটি রূপান্তর ঘটে গেছে। রূপান্তরটি হলো এরকম যে কোভিড-19 প্যান্ডেমিক অ্যাড্রেস করার জন্য,
কোভিড-19 প্যান্ডেমিক ইনডিউসড থ্রেটস অ্যান্ড চ্যালেঞ্জেসকে মোকাবেলা করার জন্য আমাদেরকে যেমনিভাবে কোঅর্ডিনেটেড ইন্টিগ্রেটেড এফোর্টস প্রয়োজন হয়, তেমনিভাবে হেলথ ম্যানেজমেন্টের জন্য এখন যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তাতে যে সমন্বিত ব্যবস্থাপনা, উদ্যোগ এবং অংশগ্রহণ, সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা যে জরুরি, সেই বিষয়টি একেবারেই আমাদেরকে এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। আমাদের আপনারা যে কথাগুলো বারবার বলছেন, আমিও সেটির প্রতি শ্রদ্ধা জানাই যে আমাদের হেলথ সেক্রেটারি, যিনি একটি গুরুত্বপূর্ণ সময়ে, ভেরি ক্রিটিক্যাল টাইমে এই দায়িত্বটি তাকে গ্রহণ করতে হয়েছিল, এবং এসেই তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করলেন, নিঃসন্দেহে আজকের আপনাদের দিবসের যে তাৎপর্য, সেই তাৎপর্যকে আরো ফলপ্রসূ এবং এটির যথার্থতা প্রমাণ করবে উনি ইতিমধ্যেই যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন। যেটি বললেন যে 3টি প্রজ্ঞাপন জারি হয়েছে, এবং সেটি হয়তো একটা ইনিশিয়েশন বটে, কিন্তু সেটির ফল পেতে আপনাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু দিস ভেরি ইনিশিয়েশন ইজ ইম্পর্টেন্ট। এবং সেটি বোধহয় আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় যে দ্য ম্যান বিহাইন্ড প্লাউ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। লাঙ্গলের পিছনের মানুষটি সর্বদাই গুরুত্বপূর্ণ, এবং সেটি বোধহয় আমাদের স্বাস্থ্য সচিব সেটি করলেন এবং সেই উদ্যোগটি তিনি গ্রহণ করলেন। দেখেন, এখন কিন্তু অন্যরা ইন্সপায়ার্ড হবেন, অন্যরা আরো কর্ম উদ্যোগী হবেন, যে আসলে আমাদেরকে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের কোথায় আপনারা ব্যবহার করবেন সর্বোত্তম ভাবে, এবং সেটি যে এখন এই ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথের জন্য সেটি যে খুবই একটি অত্যাবশ্যকীয় উপাদান, সেটি বোধহয় এখন আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয়। আমি সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ দেই। তিনি এই ধরনের একটি গভীর মূল্যবোধ ধারা অনুপ্রাণিত হয়ে আজকের এই উদ্যোগটি খুব অল্প সময়ের মধ্যে, এমনটি তো নয় যে তিনি এখানে 2 বছর সচিবের দায়িত্ব পালন করেছেন, তারপরে অভিজ্ঞতা থেকে বহু মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি করলেন, তা নয়। মূলত এটি একটি মূল্যবোধের বিষয়, এটি একটি ধারণার বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট হিসাবে তার মধ্যে এই বিষয়গুলো সবসময় খুব প্রখর বলেই মনে হয়েছে, এবং সেটির জন্য তিনি আজকের এই মন্ত্রণালয়ে গিয়ে উদ্যোগটি গ্রহণ করতে সক্ষম হলেন। দেখেন, আমরা যেটি জানি যে একজন ফার্মাসিস্ট তার নানাবিধ কর্মযজ্ঞ থাকে এবং তিনি নানাবিধ ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হন। বিশেষ করে আমরা যেটি কমন ভাবে বুঝি যে ড্রাগ ম্যানুফ্যাকচারিং, দ্যাট ইজ ওয়ান অফ দি ফাংশনস অফ এ ফার্মাসিস্ট। একই সঙ্গে কোয়ালিটি এনশিওর করা সেটিও আছে, কিন্তু দি প্রপার অ্যান্ড সেফ ইউজ অফ ড্রাগ, এই ক্ষেত্রে যে একটি তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটি কিন্তু আমাদের দেশে সহ বিশ্বের অনেক দেশেই এখনো উপেক্ষিত। আমাদের দেশে তুলনামূলকভাবে বেশি উপেক্ষিত। অনেক উন্নত বিশ্বে এই বিষয়টিকে এনশিওর করা হয়েছে যে ফার্মাসিস্টদের এই গুরুত্বপূর্ণ 3টি ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো তারা ভালো ভূমিকা রাখতে পারে, একটি ভালো হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য, ন্যাশনাল হেলথ ম্যানেজমেন্টকে আরো সমৃদ্ধশালী করার জন্য, সেই ক্ষেত্রটি আমাদের দেশে এখনো যে পশ্চাতে আছি সেটা কোনো সন্দেহ নেই। তো আমি আশা করব যে আজকের আপনাদের এই ধরনের আপনারা অনেকগুলো কম্পোনেন্ট রেখেছেন এই সেলিব্রেশনের মধ্যে দিয়ে। আপনাদের এই বিশ্ব ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে কে সামনে রেখে অনেকগুলো কম্পোনেন্ট আপনারা সাজিয়েছেন। আপনারা এখানে কিনোট স্পিচ ডেলিভারেশন সেটি হবে, আপনাদের এখানে অনেকগুলো ওয়েবিনার হবে সামনে, আপনারা এসে কম্পিটিশন করেছেন, আপনারা আরো বেশ কিছু পোস্টার কম্পিটিশনও এখানে আছে। আমি জেনেছি যে নানাবিধ কম্পোনেন্ট দিয়ে এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসটিকে আপনারা উদযাপন করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহমত জ্ঞাপন করে। তো সেই সকল কর্মসূচি সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, শুধু আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেব যে আপনারা আজকের যাদেরকে অনুষঙ্গী হিসেবে এখানে সংযুক্ত করে একটি ইন্টিগ্রেটেড উপায়ে আপনারা আজকের এই দিবসটি উদযাপন করলেন, কিপিং ইন লাইন উইথ দি ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট কমিউনিটিস, সেটি খুব গুরুত্ববহ। এবং এই দর্শনটি আজকের আপনারা এখানে সামগ্রিকভাবে সমন্বিতভাবে যে উদ্যোগটি এখানে গ্রহণ করলেন, ঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য এই একই ধরনের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ যারা আছেন সংশ্লিষ্ট, তাদের মধ্যে সেটির বহিঃপ্রকাশ ঘটবে, এটিও আপনারা আজকের আপনাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে সকলকে দেখিয়ে দিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য হিসাবে আমাদেরও ভূমিকা সেটিই থাকবে, যেটা সুভাষচন্দ্র সিংহ রায় যেটি কথাটি এখানে উপস্থাপন করলেন, যে একজন গ্রাজুয়েটকে এই বিশ্ববিদ্যালয়ের একজন ফার্মাসিস্ট
গ্রাজুয়েটকে, একজন গ্রাজুয়েট ফার্মাসিস্টকে কিভাবে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে পারবে জাতি, সেটির জন্য সকলে আমাদের বোধহয় উদ্যোগী হওয়াটা খুবই জরুরি। তবে যেহেতু আপনারা আপনাদের সৌভাগ্য যে অল্প সময়ের মধ্যেই আপনারা একজন সচিব পেয়েছেন এবং তার অধীনস্থ অন্যরা যাদেরকে আছে তার যে টিম, সেই টিমের মানুষরাও এখন নিঃসন্দেহে ভাবতে সক্ষম হয়েছেন যে এই গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে কোথায় কোথায় ব্যবহার করলে একটি সমন্বিত জাতীয় স্বাস্থ্য সেবা বিষয়টিকে নিশ্চিত করা যায়, সেই বিষয়টির প্রতি আপনারা এখন ভেবে দেখার সকলের একটি সুযোগ এসছে এবং তার একটি সুফল আপনারা পাবেন বলে আমি আজকে প্রত্যাশা রাখি। এই কথাগুলো বলে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ দিই এবং আজকের একটি কাজ আপনারা করলেন। আমি শুধু ফার্মাসিস্টের উদ্দেশ্যে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন এবং শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে একটি বলবো, আপনারা আপনাদের রিভিজিট করুন আপনাদের কারিকুলামকে। এই কারণে যে ইন্ডাস্ট্রি পিপলদেরকে আপনারা আজকের এখানে সংযুক্ত করেছেন, এটা আমাদের খুবই একটি জরুরি বিষয়। আপনাদের এটি মনে রাখতে হবে যে আরো 5টি একাডেমিক ডিসিপ্লিনের সাথে আপনাদেরটা কিন্তু একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আপনাদের, এবং সেটি হলো আজকের ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপটাকে আরো স্ট্রেংথেন করার জন্য ফার্মাসিস্টরা, ফার্মাসি ফ্যাকাল্টি এবং এর অধীনে যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে পারবে। আজকের আপনারা যখনই যে উদ্যোগ গ্রহণ করবেন তখনই যদি আপনার হেলথ ম্যানেজমেন্ট এন্টারপ্রেনারশিপে যারা জড়িত আছেন, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন, সেই মানুষদেরকে সমন্বিত করে যখন আপনারা উদ্যোগ গ্রহণ করবেন তখন কিন্তু ইন্ডাস্ট্রি নিড এবং ইন্ডাস্ট্রি ডিমান্ড এটাকে সামনে রেখে আমরা যদি গ্রাজুয়েট তৈরি করার উদ্যোগ নেই তাহলে কিন্তু প্রতিটি শিক্ষার্থী, এখানকার প্রতিটি গ্রাজুয়েট তারা কিন্তু ভালোভাবে অবদান রাখতে সক্ষম হবে। যেমন একই কথা আমাদের লেদার ইনস্টিটিউটের ক্ষেত্রে প্রয়োজন। যে ধরনের পেশাগত বিষয়গুলোর গুরুত্ব আছে, এমন বিষয়গুলো জাতীয়ভাবে গুরুত্ববহ সেগুলোকে, এর মানে এই নয় যে অন্য একাডেমিক ঘরানা বা কোনো ডিসিপ্লিন ছোট হয়ে যাবে, কিন্তু এগুলোর মুখ্য ভূমিকা খুব প্রায়োগিক মূল্যের দিক থেকে সরাসরি ভূমিকা রাখার অনেক সুযোগ আপনাদের আছে। তো সেই নিরিখে আমি আজকে আপনারা ইন্ডাস্ট্রি পিপল যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, এন্টারপ্রেনিউর যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, ফার্মাসিউটিক্যালস এন্টারপ্রেনিউরস যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ দেই। এবং আপনারাও এই বিশ্ববিদ্যালয়কে শুধু আমাদেরকে বলবেন যে এভাবে আপনারা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, কারণ এটার মধ্য দিয়ে যেটি হবে আলটিমেটলি আমরা নেশনকে সার্ভ করতে চাই। আলটিমেটলি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিষ্ঠিত এই জাতিরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন আমরা চাই, যেটি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে অগ্রসর হচ্ছেন। আমরা সেখানেই যদি সকলে অংশীদারিত্ব রাখতে চাই সেই গুরুত্ববহ কাজে, সেই গৌরবময় কাজে, তাহলে বোধহয় আমাদের এই সকলের সমন্বিত প্রয়াস থাকা খুবই জরুরি। এটি ডিন সাহেব আছেন, অন্যান্য বিভাগের চেয়ারম্যানরা, 4টি বিভাগের চেয়ারম্যানরাও এখানে সম্পৃক্ত হয়েছেন। আপনাদের এই ভূমিকাটাই মুখ্য। আমরাই হোস্ট ইনস্টিটিউশন হিসেবে ইউ নিড টু ইনভাইট দি ইন্ডাস্ট্রি পিপল, ফার্মাসিউটিক্যালস এন্টারপ্রেনিউরস to your academic school to cater the best needs of the nation. আমি এই কথাগুলো বলে অত্যন্ত আনন্দের সাথে আজকের বিশ্ব ফার্মাসিস্ট ডের যে সকল কর্মসূচি ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি অনুষদ সহ অন্যান্য যারা সম্পৃক্ত হয়েছেন, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসিস্ট ক্লাব সহ যারা সম্পৃক্ত হয়েছেন, তাদের সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আপনাদের সকল কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার আপনার এই ইনডেপথ এবং সুগভীর বক্তব্যের জন্য এবং ফার্মাসি পেশার গুরুত্বটাকে অনুধাবন করবার জন্য, এবং আপনি সমস্ত বিষয়টাকে আপনি অ্যাড্রেস করেছেন ইন্ডাস্ট্রি থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত, এবং সেখানে ড্রাগ ইউজ ম্যানেজমেন্টের ভূমিকায় যে ফার্মাসিস্টের যে গুরুত্ব রয়েছে সেটা আপনি হাইলাইট করেছেন। সেই জন্য আপনাকে ফার্মাসি অনুষদের পক্ষ থেকে, ফার্মাসি প্রফেশনের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবার আমরা যে প্রেক্ষাপট নিয়ে আজকে 3টি প্রজ্ঞাপন জারি হলো, তারই ধারাবাহিকতায় আজকের মূল বক্তব্য উপস্থাপনের জন্য, যেটা আমরা স্বাস্থ্য সেবায় ড্রাগ ইউজ ম্যানেজমেন্টের ভূমিকায় সব থেকে বড় ভূমিকা রাখতে পারে ফার্মাসিস্ট, সেরকম করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট পাশ করে গেছেন, সেই দুজন স্বনামধন্য দুজন ফার্মাসিস্ট আমাদের সাথে আছে যারা আমেরিকাতে এই বিষয়ে কাজ করছেন। আমি প্রথমে অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ডক্টর ইউনুস আলী উনি 1991 সালে বি ফার্ম এবং 1993 সালে এম ফার্ম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ফার্মেসি বিভাগ থেকে, এবং তারপরে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর পদ হয়েছিলেন। তারপর উনি চলে গিয়েছিলেন আমেরিকাতে, এবং সেখানে উনি এখন বর্তমানে সুপারভাইজিং ফার্মাসিস্ট অনকোলজি ফার্মেসিতে কাজ করছেন, ক্যারল হাসপাতাল সেন্টার অফ ইন মেরিল্যান্ড ইউএসএ, সেখানে কাজ করছেন। এবং তার আগে তিনি এই একই ইউনিভার্সিটির অনকোলজি সার্ভিসে ফার্মাসিস্টে প্রায় 10 বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন। আমি অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ডক্টর ইউনুস আলীর বিষয়বস্তু হচ্ছে রোল অফ হসপিটাল ফার্মাসিস্ট ইন ইউএস হসপিটালস। ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, প্লিজ। আনমিউট করতে হবে। ওখানে একটু বসতে পারো। সভাপতি সাহেব, স্যার। প্রফেসর আব্দুর রহমান। জি স্যার। আমার মনে হয় ওনাকে ডিসরাপশন ঘটেছে, পরবর্তী জনকে দিলে উনি আবার সংযুক্ত হতে পারবেন। আমি আরেকটা অনুষ্ঠানে একটু যোগদান করি ওই পাশের রুমে। আমাদের মান্নান ভাই, আপনি দেখা যাচ্ছে, আপনাকে গুড টু সি। I will try to join again inshallah. And you are welcome. কানেকশন থাকুক স্যার, কানেকশন থাকুক, আপনি স্যার মিটিং থেকে আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি স্যার এসেছেন। আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের বক্তব্য শুনেছি, যথার্থভাবেই আপনি চমৎকার করে আপনি বলেছেন। আপনার যেহেতু আরো প্রোগ্রাম আছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিদিন নানা প্রোগ্রাম থাকবে, সেটি খুবই স্বাভাবিক। আমরাও খুব ব্যস্ততার মধ্যে দিনকাল পার করছি। ছুটির দিনেও সুভাষ সিংহ রায়কে না বলতে পারিনি। সুভাষ আমাদের অত্যন্ত ক্লোজ বন্ধু, এই জন্য আমি নিজেও সংযুক্ত হয়ে আছি, আরো যতক্ষণ প্রয়োজন পড়বে থাকবো। আপনি বরং মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি নিজে অন্য একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় আয়োজকরা বাকিটা শেষ করতে পারবে যথাসময়ে। জি আচ্ছা, জি, থ্যাংক ইউ, ভালো থাকেন ইনশাআল্লাহ। পরে আপনার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাইস চ্যান্সেলর স্যার। আমাদের কি ইউনুস স্যারকে না আসলে তাহলে কি আমরা জাফর স্যারকে দিতে পারি? আর একটু জাফর স্যারকে দেন স্যার। হ্যালো, আমি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে চলবে। স্ক্রিনটা শেয়ারিং দেন স্যার। ওকে, is it a good time to start now? Yes. Okay, so thank you so much for inviting me to talk. Thank you Dr. Shitesh, Dr. Rahman. So আমাকে আসলে বলে দেওয়া হয়েছে এই 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করার জন্য। একটু কনসাইজ করতে হবে, কারণ বুঝতেই তো পারছি আসলে। বুঝতে পারছি না কিভাবে শেষ করব। হসপিটাল ফার্মেসি হাইলাইট করে দিলেই হবে। বিশাল একটা বিষয়, এবং যে বিষয় সম্বন্ধে বাংলাদেশের অধিকাংশ শ্রোতা বা দর্শক মনে হয় খুব একটা ভালো ধারণা রাখেন। আমার ধারণা ছিল আমি এই সুযোগে অনেক কিছু বলে ফেলবো। যাই হোক, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ভেরি কনসাইজ। প্রথমেই আমি অনুষ্ঠান করবার এক সময়, হ্যাঁ, ভিসি স্যার এবং আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব, থ্যাংক ইউ ফর জয়নিং, and everybody else who are listening and who have joined this program. Good morning everybody. So আমি প্রথমে বলে নিচ্ছি what is the hospital pharmacist. খুব সহজ কথা বলা যায়, যে সমস্ত ফার্মাসিস্ট হাসপাতালে চাকরি করে, হাসপাতালে কাজ করে, তারাই হসপিটাল ফার্মাসিস্ট। এবং তারা ওখানে কি করে? আসলে উত্তরটা হলো তারা ওখানে কি না করে, তারা সবই করে ওখানে। প্রথমে আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলে দেওয়ার জন্য তারা কি করে ওখানে। একজন
ডাক্তার যখন একজন রোগীকে দেখে, অসুস্থ রোগীকে দেখার পরে সেই ডাক্তার সাহেব ওনাকে ব্যবস্থাপত্র দান করেন, মানে একটা প্রেসক্রিপশন লেখেন। সেই প্রেসক্রিপশন গুলি বর্তমানে আমেরিকাতে সব ইলেকট্রনিক্স অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে হয়। সেই লেখার সাথে সাথে, মানে প্রেসক্রিপশনটা লেখার সাথে সাথে সেটা ফার্মাসিস্টদের কম্পিউটারে চলে আসে। ফার্মাসিস্টরা বসে সাধারণত অন্য জায়গায়, দে ডোন্ট সিট উইথ দ্য ডক্টরস, দে সিট ইন সামহার এলস ইনসাইড দ্য ফার্মেসি। ওই ফার্মাসিস্টদের কম্পিউটারে ওই লিস্ট অফ ওয়ার্ক চলে আসে যে ডাক্তার সাহেব এতগুলি রোগী দেখেছেন এবং এতগুলি প্রেসক্রিপশন অর্ডার দিয়েছেন, একটা লিস্ট হিসেবে ওটা ফার্মাসিস্টের কম্পিউটারে ভিজিবল হয়। তখন ফার্মাসিস্টরা তখন ওই ড্রাগগুলিকে একটা পর একটা ভেরিফাই করে। দে ভেরিফাই কম্পেয়ার টু দ্য পেশেন্টস কন্ডিশন। যেহেতু অসুস্থ রোগী, তাকে তার হয়তো হার্টের অবস্থা খারাপ অথবা লাঙের অবস্থা খারাপ, কিডনি খারাপ, এনিথিং এলস ক্যান বি ব্যাড। তো যেহেতু ওষুধ দিতে হবে ওই সমস্ত অর্গান ফাংশনের উপরে নির্ভর করে, তাদের অর্গান ফাংশন গুলি কিরকম আছে সেই উপরে নির্ভর করে, এই জন্য একজন ফার্মাসিস্ট রোগীর ওই অর্গান ফাংশন গুলিকে প্রথমে ভালো করে যাচাই করে নেয়, অর্থাৎ তার কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা। তো দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ, যে ওষুধটা প্রেসক্রাইব করেছে, উই ক্যান dispense this drug without any modification, তখন একজন ফার্মাসিস্ট সেটাকে অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে সেই অর্ডারটা চলে যায় আমাদের ফার্মেসি টেকনিশিয়ানদের কাছে। টেকনিশিয়ানরা তখন শেলফ থেকে ওই ওষুধটা বের করে একটা প্লাস্টিক ব্যাগে ভরে এবং রোগীর নাম, বেড নাম্বার, সমস্ত ইনফরমেশন সহ এবং কোন ডাক্তারটা প্রেসক্রাইব করেছে সেটা সহ একটা লেবেল প্রিন্ট হয়। সেই প্রিন্টেড লেবেলটা প্লাস্টিক ব্যাগের উপরে দিয়ে তারপরে রোগীর নার্সকে ওটা ডেলিভারি দেয়। তখন নার্স ওটা রোগীকে দেয় খাওয়ার জন্য অথবা ইনজেকশন, যে কোনো ভাবেই হোক না কেন। এটাই হলো মূলত একজন হসপিটাল ফার্মাসিস্টের কাজ। যেটা বললাম, যদি এমন হয় যে রোগীর কিডনি ফাংশন বা লিভার ফাংশন বা এনিথিং ইজ নট সুইটেবল ফর দিস অ্যাডমিনিস্ট্রেশন, ফর দিস ড্রাগ, তখন একজন ফার্মাসিস্ট তখন ওই ডাক্তার সাহেবকে মেসেজ পাঠান। বর্তমানে এটা টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো হয়। তো ডাক্তার সাহেবকে বলা হয় যে এই ওষুধটা এই রোগীর জন্য প্রযোজ্য হবে না, কারণ তার কিডনি ফাংশন ভালো না। You can give it with reduced dose. For example, you can reduce the dose by 50% or 25%, or you should consider another alternative. এবং ফার্মাসিস্ট এই অল্টারনেটিভ সম্বন্ধে অলরেডি রেডি থাকে, উনি ডাক্তারকে সাজেস্ট করেন। এবং মোস্ট অফ দ্য টাইম, I would say all the time, doctor accept that recommendation. ডাক্তার সাহেব ফার্মাসিস্টের রিকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করে সেভাবে ওষুধের ডোজ চেঞ্জ করে অথবা ওষুধই চেঞ্জ করে ফেলে। এভাবেই ডাক্তার এবং ফার্মাসিস্ট হ্যান্ড টু হ্যান্ড কাজ করে একজন রোগীকে সেবা দেওয়ার জন্য। এখানে ফার্মাসিস্ট জবটাকে ডিক্লেয়ার করা হয়েছে, আমেরিকান সরকার এটাকে ডিক্লেয়ার করেছে এসেনশিয়াল জব হিসেবে। এসেনশিয়াল জব হলো, যেটা আপনারা অনেক হয়তো জানেন, তুমি মরওয়ার বাসো, তোমাকে স্কেজুল অনুযায়ী তোমার কাজে উপস্থিত থাকতেই হবে। এটা হলো এসেনশিয়াল জব। এবং এটা আমার জীবনে ঘটেছে কয়েকবার, মোটামুটি 3বার মনে আছে। স্নো স্টর্মের সময় আমাকে সকালে কাজে যাওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু স্নো স্টর্ম আসতেছে, আমি আগের দিনই যে হসপিটালে ছিলাম, কারণ হলো আমাকে আই হ্যাভ টু বি ইন দ্য জব অন টাইম। দিস ইজ দ্য এসেনশিয়াল জব। ঠিক একইভাবে অন্যভাবে বলা যায়, যখন কোনো হাসপাতাল প্রতিষ্ঠিত হয় অথবা কোনো হাসপাতালের এক্সিস্টেন্স থাকে, সেখানে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে। ফার্মাসিস্ট ছাড়া আমেরিকাতে কোনো হসপিটাল চালানো যাবে না। ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স, এই তিনটা প্রফেশনাল লোক একই সাথে একজন রোগীর জন্য থাকতে হবে। একজন কমতি হলে সেইখানে হসপিটাল চলবে না। অর্থাৎ ফার্মাসিস্টটা হলো এখানে এসেনশিয়াল প্রফেশন আমেরিকাতে। তো আমি বললাম যে ভেরিফিকেশনের ব্যাপারটা, একজন ডাক্তার ওষুধের অর্ডার লেখার পরে that is inactive, that remain inactive until a pharmacist verified. Pharmacist verify পরে এটা অ্যাক্টিভ অর্ডার হয় এবং ফার্মাসিস্ট ছাড়া আর কেউ এই অর্ডারকে অ্যাক্টিভ করতে পারবে না। তেমনি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে এক প্রফেশনে আমেরিকাতে ফার্মাসিস্টদের। আর এরপর আরেকটা জিনিস, সেটা হলো একটা হসপিটালে হাজার রকমের ওষুধ থাকে, হাজার রকমের ওষুধ। বাংলাদেশে যেমন থাকে, আমেরিকাতে অনেক বেশি থাকে।
এই সমস্ত ওষুধের তত্ত্বাবধায়ক হলো ফার্মাসিস্টরা, অর্থাৎ ফার্মাসিস্টের আন্ডারে যেটা ড্রাগ স্টোর, যেটা হসপিটাল ফার্মাসির যে ফার্মেসি স্টোর রুম, সেটা ফার্মাসিস্টের অধীনে। ফার্মাসিস্ট ছাড়া, ফার্মাসি এবং ফার্মেসি টেকনিশিয়ান ছাড়া ওই স্টোর রুমে কারোর ঢোকার অধিকার নাই। ইভেন হসপিটালের প্রেসিডেন্টেরও না, কোনো ডাক্তারেরও না, কোনো নার্সেরও না। নোবডি ক্যান এন্টার টু দ্যাট এরিয়া বিকজ ইট ইজ হাইলি রেস্ট্রিক্টেড। রেস্ট্রিকশন হওয়ার কারণ হলো ওষুধের যেটা এটা একেবারে অ্যাকাউন্টেবিলিটি, সেটাকে কনফার্ম করার জন্য, সো দ্যাট দেয়ার উইল বি নো মিসইউজ, অ্যাবিউজ অফ দ্য ড্রাগ। একমাত্র ফার্মাসিস্টের আন্ডারে এটা থাকতে হয়। এবং যখন আমি দেখি পত্রিকায় বাংলাদেশে সরকারি ওষুধ বাইরে বিক্রি হয় বা ধরা পড়ে, এটা আমার জন্য এত কষ্ট লাগে যে এই সিম্পল একটা জিনিস যেটা সহজেই রিজলভ করা যায়। আমি স্বাস্থ্য সচিব মহোদয়কে বলবো, আমাদের ফার্মাসিস্ট দায়িত্বটা দেন। আপনারা যে জনগণের টাকা, এত টাকা ওষুধ ক্রয় করতেছেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা আপনাদের ওষুধের চুরি ঠেকাই দেব, এই চুরি বন্ধ করে দেব। ফার্মাসিস্টরা এই ওষুধ চুরিকে বন্ধ করে দেবে পার্মানেন্টলি। শুধু আমাদের উপর দায়িত্বটা দেন ওষুধ ব্যবস্থাপনার। উইল টেক কেয়ার অফ ইট বিকজ উই মেক দ্য মেডিসিন, উই কম্পাউন্ড দ্য মেডিসিন, উই ডিস্ট্রিবিউট দ্য মেডিসিন, উই আর দ্য মেডিসিন পিপল, উই ক্যান টেক কেয়ার অফ ইট। এবং আমরা আপনাদের অনেক টাকা সাশ্রয় করে দেব যদি আমাদের উপর এই দায়িত্বটা দেওয়া হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হলো মেড এরর। আমেরিকাতে যেটা বললাম যে তিনটা প্রফেশন, ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্স, এই তিনটা প্রফেশনের লোক ওষুধের সাথে জড়িত। ডাক্তার ওষুধ লেখে, ফার্মাসিস্ট ওষুধ ভেরিফাই করে, ডিসপেন্স করে এবং নার্সরা সেটা প্রয়োগ করে। এই তিনটা প্রফেশনের লোক একসাথে কাজ করার পরেও হামেশাই ড্রাগ এরর ঘটে, মানে ভুল ওষুধ দেওয়া হয় এবং রোগী ক্ষতি হয়, অনেক সময় রোগী মারাও যায়, মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশে মাঝে মাঝে দেখি পত্রিকায় আসে যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং আত্মীয় স্বজনের ডাক্তারকে পিটানি দিয়েছে অথবা হাসপাতাল ভাঙচুর করেছে। এটা খুব দুঃখজনক, আমরা কেউ এটা সাপোর্ট করি না। কিন্তু পুট ইউর সেলফ ইন দ্যাট সিচুয়েশন, অর্থাৎ যদি আমার কোন আত্মীয় স্বজন হাসপাতালে যে মারা যায়, আমার কিরকম লাগবে? আমি তো আমার আত্মীয়কে নিয়ে গেছি, আমার আপনজনকে নিয়ে গেছি হাসপাতালে তাকে ভালো করার জন্য। I have not taken him or her to die in the hospital. একজন রোগী যখন মারা যায়, ডেফিনেটলি রোগীর আত্মীয় স্বজনের অধিকার আছে কেন মারা গেল। আমি একজন ভালো লোক, ভালো বলতে সে অসুস্থ ছিল অবশ্যই, হাসপাতালে নিলাম, হাসপাতালে নেওয়ার পরে একটা ইনজেকশন দেওয়ার পরেই সে মারা গেল। কেন মারা গেল? অবশ্যই একজন রোগীর আত্মীয় স্বজনকে সেটা জানার অধিকার আছে। এটা আমি সবসময়, আমি জানি না কেন মারা যায় বাংলাদেশে, কিন্তু আমি অলমোস্ট সার্টেন ইট ইজ ডিউ টু দ্য মেড এরর। এখানে আমেরিকাতে ফার্মাসিস্টরা এই মেড এরর গুলিকে অ্যানালাইজ করে এবং আমারও একসময় দায়িত্ব ছিল, যখন আমি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে কাজ করতাম। I had responsibilities to collect all these medication error data. আমি দেখেছি কত ধরনের মেডিকেশন এরর হয় এবং পার্সোনালি I was also involved in a medication error. আমি সময়ের স্বল্পতার কারণে এখানে বলতে পারছি না, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নেই। কিন্তু জানা থাকলেও সেই কাজটা কে করতেছে? আমরা ফার্মাসিস্টরা হলাম মেডিকেশন ইউসেজ এক্সপার্ট। আমাদের উপর দায়িত্ব দেন আমরা এই সমস্ত অকাল মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আমরা কমায় নিয়ে আসবো। হয়তো শূন্য কোথায় নিয়ে আসা সম্ভব নয়, আমরা মানুষ, আমরা ভুল করতে পারি, কিন্তু উই উইল মিনিমাইজ ইট টু ইটস টলারেবল লেভেল। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো রিসার্চ। এখন কোভিড-19 যে কি বলে ভ্যাকসিন টেস্ট হচ্ছে এবং আমি খবর পেলাম যে বাংলাদেশেও এই টেস্ট হবে। তো ইমিডিয়েটলি কোশ্চেন কেম টু মাই মাইন্ড, ফার্মাসিস্ট ছাড়া সেই রিসার্চ কিভাবে চলবে? আমেরিকাতে যে কোনো ওষুধ, আমেরিকাতে প্রচুর গবেষণা হয় এবং আমিও এটাকে বলে IDS বলে, ইনভেস্টিগেশনাল ড্রাগ সার্ভিস। এটা সেপারেট ফার্মেসি ডিপার্টমেন্টের মধ্যেই এটা সেপারেট একটা ফার্মেসি। আমি সেখানেও কাজ করেছি, IDS ফার্মেসি। তো সেই ফার্মাসিস্টরা অত্যন্ত ক্লোজলি ড্রাগ রিসার্চে জড়িত থাকে। ফার্মাসিস্টদের হাত ছাড়া কোনো রিসার্চ ড্রাগ ডিসপেন্স হবে না এবং ওই রিসার্চ ফার্মাসিটা হাইলি রেস্ট্রিক্টেড এবং ফার্মেসি ডিপার্টমেন্টের অন্য ফার্মাসিস্টরা সেখানে ঢুকতে পারে না। অনলি পিপল হু ওয়ার্ক ইন দ্যাট রিসার্চ ফার্মেসি ক্যান এন্টার টু দ্যাট প্লেস। এত রেস্ট্রিকশনের পরেও
এত রেস্ট্রিকশনের মধ্যে আমেরিকাতে ড্রাগের রিসার্চ হয়। আমি বাংলাদেশে জানি না বাংলাদেশে ফার্মাসিস্ট ছাড়া এই কোভিড-19 এর টেস্ট মানে রিসার্চটা কিভাবে চলবে। আমি সচিব মহোদয়কে আমি অনুরোধ করব, প্লিজ কনসিডার দিস, প্লিজ ইনভলভ ফার্মাসিস্ট ইন দিস রিসার্চ, ইট উইল হেল্প দ্য পাবলিক হেলথ ইন বাংলাদেশ। এবং আরেকটা জিনিস, আমি এখানে বহুদিন আমি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল হসপিটাল আমি কাজ করেছি। এটার স্ট্রাকচার অনেকটা বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মতন। একই ক্যাম্পাসের মধ্যে মেডিকেল স্কুল, নার্সিং স্কুল, ফার্মেসি স্কুল সবই একসাথে। এবং এইখানে বিশাল কর্মকাণ্ড, বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয় প্রতিদিন। তো আমি সচিব মহোদয়কে বলবো, প্লিজ কাম টু USA and I will arrange a visit for you so that you can see in first hand the role of the pharmacist, so that you can help us more to integrate in the health system in Bangladesh. তো আমি কথা দীর্ঘ করবো না, এখনই শেষ করবো আমি। তো একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, তা হলো এই বাংলাদেশের যে ফার্মাসিস্ট, নবীন ফার্মাসিস্ট, যেটা আমরাও আমাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। আমরা গ্রাজুয়েট হওয়ার পরে আমাদেরকে পাঠানো হয়েছিল ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করার জন্য। এবং আমার পরিচিত কোনো ফার্মাসিস্ট কোনো হসপিটালে ইন্টার্নশিপ করতে যায়নি। কিন্তু আমেরিকাতে প্রত্যেকটা ফার্মাসি স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়, হসপিটালে পাঠানো হয় এবং রিটেল ফার্মেসিতে পাঠানো হয়। এই পুরো ফার্মেসি প্রফেশনের যত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চে তাদেরকে পাঠানো হয় শেখার জন্য। এবং হসপিটাল ফার্মেসি তারা হসপিটালে তার লম্বা একটা সময় ব্যয় করে। তো আমি আমাদের ডিন সাহেব ডক্টর রহমানকে বলবো এবং বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের ওখানে যারা ডিন আছেন এবং যারা চেয়ারম্যান আছেন তাদেরকেও বলবো, প্লিজ কনসিডার সেন্ডিং আওয়ার স্টুডেন্টস, আওয়ার নিউ ফার্মাসিস্ট to all the hospitals for internship so that they can see the distribution, compounding, and everything else, how the medicine used in the hospital, and then they can be fit for their job as soon as they graduate. Please consider this. আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ ডক্টর ইউনুস মিয়া, ফ্যান্টাস্টিক। এবং রিয়েলি একজন ফার্মাসিস্ট হাসপাতালে কি করতে পারে সেটি আপনি তুলে ধরেছেন এবং সেটি আমরা চাইছিলাম, এবং এই প্রজ্ঞাপনটি আজকে জারি হয়েছে সেটারই অবদান আজকে আমরা পাচ্ছি। আপনার জন্য বলছি যে আমরা যে বলেছেন যে ড্রাগ মেডিকেশন এরর যেটা হয়, এডুকেশন এররের জন্য আমাদের সব জায়গাতেই, আমেরিকার মতো জায়গাতেই মরবিডিটি এবং মর্টালিটি রেট অনেক হাই। এবং আমাদের যেহেতু কোনো সিস্টেম নেই বাংলাদেশে, তার সহজেই বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায় আমাদের, তো সে কারণে আমাদের পরিবারের মধ্যে এই ধরনের অসন্তোষগুলো রয়েছে। তবে আপনাকে যে জ্ঞাতার্থে বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি 5 ইয়ার্স এবং তারা 6 মাস প্রতিদিন 4 ঘন্টা করে 600 ঘন্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা ওরিয়েন্টেড হচ্ছে অ্যাবাউট ড্রাগ ইউজ ম্যানেজমেন্ট ইন সার্জারি, মেডিসিন, নেফ্রোলজি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, এমার্জেন্সি, এই জায়গাগুলোতে তারা ওরিয়েন্টেড হচ্ছে। এটা একটা ভালো দিক আমাদের জন্য। এবং সেই সাথে বলি যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন টারশারি কেয়ার হাসপাতালে, বিশেষ করে প্রাইভেট লেভেল হাসপাতালগুলোতে ফার্মাসিস্টরা এই ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছে, অনকোলজিতে কাজ করছে এবং ডিসপেন্সিং এ এবং ওপিডি আইপিডি সব জায়গায় সেফ ড্রাগ মেডিকেশন প্র্যাকটিসে কাজ করছে। এবং সেটা অনেক ফার্মাসিস্ট আজকে তারাও এই অনুষ্ঠানের সঙ্গে আছে এবং আপনি সেই তথ্যটা তুলে ধরেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতে আপনাকে আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে এনে আমাকে আরো বিস্তার আলোচনার সুযোগ রাখছি। এবারে আমরা আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কে। উনি বর্তমানে প্রেসিডেন্ট এবং সিইও মনরো ফার্মেসি নিউ ইয়র্ক হাসপাতালে আছেন। উনি আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোল অফ কমিউনিটি ফার্মাসিস্ট, এ মিশন অফ সেভিং এন্ড কেয়ারিং লাইভস। ডক্টর জাফর ইকবাল উনি উনি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং কমিউনিটি ফার্মেসিতে প্রায় 2 দশক ধরে কাজ করছেন আমেরিকাতে। এবং উনি জীবনের প্রথম ধাপে উনি CVS, একটা ওয়ার্ল্ড রেনাউন্ড চেইন ফার্মেসিতে কাজ করেছেন এবং বর্তমানে তিনি মনরো ফার্মাসিউটিক্যালের ফার্মেসির সিইও হিসাবে কাজ করছেন নিউ ইয়র্কে। এবং তাছাড়া উনি ইন্ডিপেন্ডেন্টলি ওন ফার্মাসির বাংলাদেশ, বিদেশ, মাই দেশ এবং আমার দেশ নামে অনেকগুলো ফার্মাসির উনি নিজস্ব মালিক হয়েছেন। এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিস্ট
pharmaceutical scientist, Pharmacist Society of the State of New York and American Chemical Society উনি সদস্য এবং উনি লাইফ মেম্বার হচ্ছে বাংলাদেশি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস অলসো। আমি ডক্টর ইকবালকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর সীতেশ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরু করছি। মাননীয় ভাইস চ্যান্সেলর উনি আমাদের সাথে নেই, উনি ছিলেন আজকের অনুষ্ঠানের ইনঅগারেটর প্রফেসর ডক্টর আখতারুজ্জামান। আমি অলসো আই এম ওয়েলকামিং মাননীয় প্রধানমন্ত্রী অতিথি আজকের অনুষ্ঠানে সেক্রেটারি অফ হেলথ সার্ভিসেস ডিভিশন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে। মাননীয় বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল মিস্টার আব্দুল মুক্তাদির, our very own Mr. Subhash Singh Rai, he's a friend of everybody, our role model, former vice president Pharmacy Council of Bangladesh, আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন অনারেবল ডিন প্রফেসর ডক্টর এস.এম. আব্দুর রহমান, and আমাদের অতি প্রিয় ডক্টর সীতেশ চন্দ্র বাচার, চেয়ারম্যান আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের, আমাদের নিজস্ব ডিপার্টমেন্ট, এবং অলসো আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল সম্মানিত ফার্মাসিস্টদের আজকের এই বিশেষ দিনে বিশ্ব ফার্মাসিস্ট দিবসে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি ফার্মেসি ডিপার্টমেন্টের সবচেয়ে কম ট্যালেন্টেড একজন মানুষ, সো আমার পক্ষে খুব ভালো করে আপনাদের বিষয়টা বলা কতটুকু সম্ভব আমি জানি না, তবে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো কিছু জিনিস প্রেজেন্ট করার, যেগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরলে এক সময় আপনাদের চিন্তার ভিতরে আসবে যে জিনিসগুলো কেন আমাদের দেশের পার্সপেক্টিভে প্রয়োজন এবং কিভাবে আমাদের দেশের মানুষের জন্য সেগুলো প্রয়োজন। এই জিনিসগুলো চেষ্টায় আমি এই কতগুলো ব্যাপার আপনাদের সামনে একটু তুলে ধরবো। আপনারা প্রথম যে স্লাইডটা দেখছেন, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, প্রথম যে স্লাইডটা দেখছেন এটা প্রতিদিন একটা রিটেল ফার্মেসির ভিতরের একটা ন্যাচারাল পিকচার। এই পিকচারের ভিতরে যে জিনিসটা সবার চেহারায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো একজন পেশেন্টের জন্য একটা প্রেসক্রিপশন এসেছে, সেই প্রেসক্রিপশনটায় সবার কিছু না কিছু দোদুল্যমানতা আছে। সেইটা অনেকগুলো কারণে এই দোদুল্যমানতাটা আছে, এবং একটাই কমন গোল এখানে, যে এই ওষুধটা যদি এই পেশেন্টের হাতে যায় সেই পেশেন্টটার লাইফ এবং তার সেফটিটা ইন ডেঞ্জার হতে পারে। এই জন্য তারা সবাই মিলে জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করতেছে, যাতে শেষে তারা একটা ডিসিশনে পৌঁছাতে পারে যে তারা কি করবে এবং তারা কিভাবে এই পেশেন্টের কিওর এবং তার ওয়েলবিংটা নিশ্চিত করবে। নাও আমরা সবাই জানি যে ওয়েলবিং ইজ হোয়াট উই লিভ উইথ। আমাদের সবার ধারণা যে আমরা সব সময় ভালো থাকব, কিন্তু ইন রিয়ালিটি ইলনেস ইজ ইনএভিটেবল, আনঅ্যাভয়েডেবল, ওয়েলবিং ইজ নট। আমরা আমাদের ওয়েলবিংটা এনশিওর করতে পারি না, কিন্তু আমাদের ইলনেসটা সব সময় আমাদের সাথে থাকে কতগুলো কারণে। আমাদের শরীরটা অনেকগুলো সিস্টেম দিয়ে তৈরি। আমাদের চোখ, কান, নাক, চামড়া, হার্ট, লাং, কিডনি, প্রতিটা সিস্টেম তাদের নিজস্ব একটা ডিসিপ্লিন ওয়েতে চলার চেষ্টা করে। কিন্তু আমাদের কিছু বিহেভিয়ার আছে, আমরা কিছু খাই, আমরা কিছু পান করি, যে জিনিসগুলো ওদের ডিসিপ্লিন অনুযায়ী চলে না। তাতে ওরা হয় কি, ওরা রাগ করে,
ওরা ডিফারেন্ট ভাবে রিয়াক্ট করে এবং সেই রিয়াকশনের ম্যানিফেস্টেশন হচ্ছে আপনার সিকনেস বা ইলনেস। আমাদের জীবন চলার পথে আমরা অ্যাক্সিডেন্টে পড়ি, আমরা ইনজিওর্ড হই, আমাদের কিছু বাজে অভ্যেস থাকে, আমরা কেউ স্মোক করি, আমরা কেউ ড্রিঙ্ক করি, আমরা কেউ অনেক রাতে ঘুমাতে যাই, আমাদের রেস্ট বা হাঁটা ঠিক মতো হয় না, আর আমাদের খাবার এক একজনের হ্যাবিট এক এক রকম, তার কারণে আমাদের নিউট্রিশনাল অথবা ভাইটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সি হয়। আর আমরা মানুষ সবাই ইমোশনাল, আমাদের মেন্টাল হেলথ ইজ এ বিগ ইস্যু, সেখানে আমাদের আপস এন্ড ডাউনস হয়। আমরা সবাই সময়ের সাথে এজিং হচ্ছি, আমাদের বয়স বাড়ছে, তাতে সিস্টেম গুলো আস্তে আস্তে উইক হচ্ছে, তার উপর তার এফেক্ট আছে। আর ইনফেকশাস ডিজিজ তো আমাদের চারিপাশে আছে। নতুন কোভিড-19 আমাদেরকে সারপ্রাইজ করছে 2020-তে। সব মিলে আমরা চারিপাশ থেকে আমাদের পরিবেশ পরিবর্তন, আমাদের লাইফস্টাইল এবং চারিপাশে যা ঘটছে তাতে আমাদের জন্য ইলনেস ইজ ইনএভিটেবল, এবং সেই কারণেই আমাদের হেলথ ইজ দ্য বেস্ট ওয়েলথ। যদি আমরা প্রতিদিন বেরোই আমাদের ওয়েলথ আর্ন করার জন্য, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি ইফ উই সিট ডাউন অ্যান্ড থিঙ্ক ভেরি কোয়াইটলি, আমরা দেখব হেলথ ইজ আওয়ার বেস্ট ওয়েলথ। এইটার উপরে কোনো ওয়েলথ আমাদের নাই আপাতত। আর যত ওয়েলথই আমরা জড়ো করি না কেন, if we do not help, then this wealth is not going to help us in any way possible. Now, যখন আমরা অসুস্থ হই তখন ন্যাচারালি কি হয়, আমরা একজন ডাক্তারের কাছে যাই আমাদের সাধ্য মতো। তারা আমাদেরকে ডায়াগনোসিস করেন, ডায়াগনোসিস করার পরে তারা একটা প্রেসক্রিপশন লিখেন এবং সেই প্রেসক্রিপশনটা তখন রোগী বা রোগীর লোকজন ফার্মেসি নিয়ে যান। তার একটাই লক্ষ্য, এত কষ্ট করার পরে তারা এখন খুঁজছেন একটা ম্যাজিক পিল, যেটা খাওয়ার পরে তার সমস্ত কষ্ট, অ্যাগনি, পেন সমস্ত কিছু চলে যাবে, উনি ভালো হবেন এবং কাজে ফিরে যাবেন। এখন ফার্মেসিতে যাওয়া হলো প্রেসক্রিপশনটা নিয়ে, তারপরে কি হয়? প্রেসক্রিপশনটা আসলো, এখানে দুইটা প্রেসক্রিপশন আপনি দেখেন। উপরের প্রেসক্রিপশনটা নিউ ইয়র্ক স্টেটের একটা প্রেসক্রিপশন। এখানে ফরম্যাটটা এরকম যে এই প্রেসক্রিপশনে একটার বেশি ওষুধ লেখা যাবে না। আর নিচের প্রেসক্রিপশনটা একটা অন্য জায়গার প্রেসক্রিপশনের ফরম্যাট, যেখানে অনেকগুলো প্রেসক্রিপশন একসাথে লেখা হয়েছে, যেটা একটা সোর্স অফ গ্রেট কনফিউশন। নাও যে মানুষটা মাঝখানে প্রেসক্রিপশনটা রিসিভ করছেন তার নাম হচ্ছে ফার্মাসিস্ট। উনি এই প্রেসক্রিপশনটা দেখছেন, পড়ছেন, আর সাথে তার মাইন্ডে একটা মানুষের চেহারা আপলিফট হচ্ছে, যে মানুষটার কিওর তার কাছে ইম্পর্টেন্ট, তাকে সুস্থ করতে হবে। আর আরেকটা জিনিস তার কাছে খুব ইম্পর্টেন্ট, দিস জেন্টলম্যান হ্যাজ অনলি ওয়ান লাইফ টু লিভ, এবং তার উপরে তার পুরো সংসারটা ডিপেন্ড করছে, এবং সেই জন্য সেফটি ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি হিয়ার। এবং উনি এটা কিভাবে এনশিওর করেন? বাই 3 E's। আমি এটাকে ইজ বলি এই জন্য, এই ফার্মাসিস্ট এটাকে ইভালুয়েট করেন, এনশিওর করেন যে এই জিনিসটা উনার হাতে পৌঁছানো পর্যন্ত ইট উইল বি অ্যাবসলিউটলি সেফ, এবং যাওয়ার আগে উনাকে উনি এমন ভাবে এডুকেট করেন যে এইটা হচ্ছে আপনার গাড়ি, এইটা হচ্ছে আপনার রাস্তা, আপনি এইভাবে গাড়িটা চালাবেন, আর আপনি যখন চালাবেন তখন এই এই সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন। আপনি যখন দেখবেন এই সমস্যা তখন গাড়িটা একটু স্লো করবেন, আপনি যখন দেখবেন এই সমস্যা তখন গাড়িটা একটু ডান দিকে নেবেন বা বাঁ দিকে নেবেন। এইটাই হচ্ছে
এই লোকটার কাজ ইন অর্ডার টু এনশিওর যে এই মানুষটা যে এই ম্যাজিক পিলটার জন্য এতদিন ওয়েট করছে, সেই ম্যাজিক পিলটা যেন ওনাকে কিওর করে, কিন্তু ওনাকে সেফলি কিওর করে, অন্য কোনো ভাবে নয়। আমরা সবাই যখন ফার্মেসি ডিপার্টমেন্ট শুরু করি তখন আমাদেরকে বলা হয়েছিল যে এভরি ড্রাগ ইজ এ পয়জন unless it is used as intended. Now, the word intended is a big word. It composed of many different things. The bottom line is, এই ফার্মাসিস্ট লোকটার একটাই অবজেক্টিভ, সেটা হচ্ছে যে ওষুধটা এই পেশেন্টের কাছে যাবে এই ওষুধটা যেন সেই পেশেন্টটাকে সুস্থ করে উইদাউট হার্মিং দ্য পেশেন্ট। এবং উনি এটা করেন তার এই 3 E's দিয়ে, যাতে এই মানুষটার ফিউচার, নট অনলি দিস টাইম, ইন দ্য ফিউচার ইজ অলসো সেফ অ্যান্ড সিকিউরড। নাও, যখন একজন পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিতে যান, ফার্মাসিস্ট প্রেসক্রিপশনটা রিসিভ করেন, ইন মোস্ট অফ দ্য কেসেস ইজ ইলেকট্রনিক, still in some cases it is in the paper form. Pharmacist এটাকে thoroughly review করেন প্রেসক্রিপশনটা। উনি দেখেন যে প্রেসক্রিপশনে যে ডোজটা লেখা আছে, যে ফ্রিকোয়েন্সিতে ওষুধটা খাওয়া হবে, সেটা কি ফুডের সাথে খাওয়া হবে না ফুডের সাথে খাওয়া হবে না, এই পেশেন্টের ওই ওষুধে কোনো অ্যালার্জি আছে কিনা, কি কি সাইড এফেক্ট আছে এই ওষুধটার, এই পেশেন্ট কি অন্য আর কোনো ওষুধ খাচ্ছেন কিনা তার অন্য কোনো ক্রনিক বা প্রি কন্ডিশন ডিজিজের জন্য, সেই ওষুধগুলোর সাথে এই নতুন ওষুধটার কি কি ড্রাগ ইন্টারাকশন আছে, এই ওষুধটা খাওয়ার সময় এই লোকটা কি কি অ্যাভয়েড করবেন, এবং উনি এই ওষুধগুলো অন্য ওষুধগুলোর সাথে কিভাবে খাবেন, এবং যখন উনি এই ওষুধটা ইউজ করবেন তখন উনি কি কি নোটিস করবেন তার শরীরের পরিবর্তন, এবং ওগুলো উনি আবার রিপোর্ট ব্যাক করবেন এই ফার্মাসিস্টে। এবং সবশেষে এই ওষুধটা উনি কোথায় রাখবেন, এটা যদি ইনসুলিন হয় উনি ফ্রিজে রাখবেন, এটা যদি অন্য আর একটা ওষুধ হয় উনি কোথায় রাখবেন, এবং কিভাবে এই ওষুধটার মান উনি নিয়ন্ত্রণ করবেন যতদিন না পর্যন্ত ওনার কাছে এই ওষুধটা আছে। তো কোশ্চেন এখন আমার সবার কাছে যে তাহলে কে এই মাঝখানের লোকটা, এই ফার্মাসিস্ট লোকটা কে, কেন উনি এতগুলো দায়িত্ব নিয়ে মাঝখানে আসেন, এবং কিভাবে উনি একজন মেডিকেল ওষুধ এক্সপার্ট যিনি এনশিওর করতেছেন যে ওষুধটা আসতেছে সেটা অ্যাকুরেট কিনা, যাকে দেওয়া হচ্ছে ওনার এটা পাওয়া উচিত কিনা, এবং উনি যদি পান সেই ওষুধটা উনি কিভাবে ব্যবহার করবেন। একজন ওয়েল ট্রেন্ড এবং ওয়েল এডুকেটেড ফার্মাসিস্ট মাস্ট ডিসপেন্স এ মেডিকেশন। তার কারণ হচ্ছে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ইজ ওয়েল ভার্সড ইন ফিজিওলজি, বিকজ উনি ওনার বডি সিস্টেম, হিউম্যান বডি সিস্টেম সম্বন্ধে তার ধরো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। উনি একজন এক্সপার্ট কিভাবে একটা র মেটেরিয়াল থেকে একটা ওষুধ বানানো হবে, সেটা ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, সিরাপ হোক, এবং কি কি প্রসেসের ভিতর দিয়ে গেলে এই ওষুধটা এমন একটা ওষুধ তৈরি হবে যে ওষুধটা শরীরে কাজ করবে। উনি এক্সপার্ট, উনি জানেন ওষুধটা শরীরে ঢোকার পরে কিভাবে শরীর এটাকে প্রসেস করবে, তারপরে এটা ব্লাডে যাবে, ব্লাড থেকে লিভারে যাবে, মেটাবলাইজ হবে, ব্যাক করে আসবে, কতটুকু শরীরে রক্ত থাকলে এটা কাজ করবে, কমে গেলে কাজ করবে না, বেশি হলে টক্সিসিটি তৈরি হবে, তার সাইড এফেক্ট তৈরি হবে, এবং কতটুকু ডোজ হলে এই ওষুধটা উনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ইনারা আরো জানেন কিভাবে শরীরের ভিতরে এই ড্রাগ গুলো প্রসেস হয়, কিভাবে শরীর থেকে বেরোয়, এবং
one of the very important thing nobody else understand other than a pharmacist, drug interaction. প্রতিটা মানুষ more than one drug use করেন at one point of time. তো প্রতিটা ড্রাগ আরেকটা ড্রাগের সাথে তাদের ইন্টারাকশন আছে, যেহেতু সবগুলোই বডির ভিতর দিয়ে যায়, একটা আরেকটার থেরাপিউটিক এফেক্টটাকে কমায় দিতে পারে, বাড়াও দিতে পারে। একটার সাথে আরেকটা খেলে এমন একটা সাইড এফেক্ট হতে পারে যেটা হয়তো কিউরের থেকেও ডেঞ্জারাস। এই সব ব্যাপারগুলো তার মাথায় কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, বিকজ হি ইজ ওয়েল ট্রেন্ড অ্যান্ড এডুকেটেড অন দিস। Besides that, he is also well educated in physical chemistry, microbiology, medicinal chemistry, molecular biology, community pharmacy, pharmacy practices and law, genetics, drug stability, pharmacy practice, toxicology, pharmaceutical engineering. All those things together make him the medicine expert. So he is the expert who can see how a medicine will go inside the body and it will work towards the cure of this man, as well as it will be safe for him. Now, once he is in the middle and he uses his education, his solution, his analysis, information, experience, learning, all his knowledge, that basically turn this poison into an useful medication for the recipient. যার জন্য cure is number one. She has only one life to lead, so safety is their topmost priority. Now, let me walk you through few of the roles and responsibilities that community pharmacy actually demonstrate every day when they go to work. As soon as they receive the prescription, they check what that medicine is for. কিসের জন্য এই ওষুধটা আসলে দেয়া হচ্ছে। এটা কি রাইট ইন্ডিকেশন? কোনো পেশেন্ট এসে যদি বলে যে আমার মাথা ব্যথা হচ্ছে, তার জন্য যদি তাকে একটা অ্যান্টাসিড দেওয়া হয়, that will be definitely something a pharmacist will catch it right away. যে ডোজে দেওয়া হচ্ছে, যতবার দেওয়া হচ্ছে এবং কিভাবে ইউজ করা হবে সেফলি, এটা উনি চেক করেন, এনশিওর করেন। উনি দেখেন অন্যান্য কি ওষুধ আর অন্য ওষুধগুলো উনি খাচ্ছেন, তার সাথে এই ওষুধগুলো ড্রাগ ইন্টারাকশন গুলো কি কি অ্যাডজাস্টমেন্ট দরকার, কোন ডোজটা কমানো দরকার, কোন ডোজটা বাড়ানো দরকার। কারো যদি হ্যাপাটিক এবং রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে, তাহলে কি ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা। কিভাবে যে ওষুধটা তাকে দেওয়া হচ্ছে সেটা সে স্টোর করবে এবং সেফ রাখবে মাইনরস, চিলড্রেন এবং অন্যান্যদের হাত থেকে, যারা ভুলে ওইটা ইউজ না করে তাদের কোনো ডেঞ্জারাস সিচুয়েশন না হয়। যদি কোনো পেশেন্টের অ্যালার্জি, হ্যাপাটিক, রিনাল আর অন্য ধরনের কোনো রকমের প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে, তাহলে he is the right person to reach out to this prescriber and just say, doctor, I don't think that dose is right for him, it needs adjustment. একজন ফার্মাসিস্টই জানেন যখন কোনো ওষুধ কারো হাতে যায়, what are the do's, don'ts. কোনো ওষুধ খাওয়ার সময় তাকে অ্যাভয়েড করতে হবে গোয়িং টু দ্য সানলাইট, কিছু সময় তাকে অ্যাভয়েড করতে হবে একসাথে ওষুধের সাথে সে দুধ খেতে পারবে না, সে কিছু অরেঞ্জ জুস খেতে পারবে না, সেই ধরনের ব্যাপারগুলো উনি খেয়াল করেন। উনি আরো খেয়াল করেন যদি ওই পেশেন্ট অন্য কোনো ওভার দ্য কাউন্টার মেডিকেশন, যেগুলো নন প্রেসক্রিপশন মেডিকেশন বলি আমরা, সেগুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যখন এই নতুন ওষুধটা তার কাছে যাচ্ছে সেগুলো সে একসাথে ব্যবহার করতে পারবে, অথবা কোনোটা যদি বন্ধ করতে হয় 7 দিনের জন্য বন্ধ করবে, তারপর আবার সে শুরু করতে পারবে। এছাড়াও একজন রিটেল ফার্মাসিস্ট বা কমিউনিটি ফার্মাসিস্ট করেন, যখন এই পেশেন্টরা তাদের কাছে এসে বলেন যে আমার অনেক রকমের অ্যাডভার্স এফেক্ট হয়েছে, এই ব্যাপারগুলো হয়েছে, এইটা রিপোর্টিং করা তাদের দায়িত্ব। তারা FDA কে জানান, কোম্পানিকে জানান যে এই সমস্যাগুলো এই ওষুধে দেখা দিছে আমার পেশেন্টের।
তারা ফিডব্যাক দেন ম্যানুফ্যাকচারারের কাছে যদি কোনো প্রোডাক্টের ভিতরে ডিফেক্ট থাকে। ওনারা ডাক্তারকে কল করেন, তার কারণ হচ্ছে এখানে পেশেন্টরা ইউজুয়ালি ওষুধ পান একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এর জন্য। অ্যান্টিবায়োটিক হলে 7 থেকে 10 দিন, কোনো মেনটেনেন্স ড্রাগ হলে 30 দিন, 60 দিন, 90 দিন। এরপরে যখন আবার তার ওষুধগুলো লাগে সেক্ষেত্রে ফার্মাসিস্ট ডাক্তারকে কল করেন। ডাক্তার ফার্মাসিস্টকে বলতে পারেন যে না, আমি আবার পেশেন্টকে দেখতে চাই, আমি আপনাকে প্রেসক্রিপশন দেওয়ার আগে, তখন ফার্মাসিস্ট তাদের জানান এবং পেশেন্ট তাদের সাথে দেখা করেন। ফার্মাসিস্টরা তাদের নিজেদেরকে ফেডারেল এবং স্টেট রেগুলেশনের সাথে নিজেদেরকে সবসময় আপ টু ডেট রাখেন এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ করেন, যেটা হচ্ছে কন্ট্রোল সাবস্টেন্স বা নার্কোটিক্স, যেগুলো ডিজিনেস করে, ড্রাউজিনেস করে, যেগুলো অ্যাডিকশন তৈরি করে, সেই ওষুধগুলোর ডিসপেন্সিং এবং তার ইনভেন্টরি তারা খুব স্ট্রিক্টলি মেনটেন করেন। তার কারণ হচ্ছে এখানে ড্রাগ এনফোর্সমেন্ট অথরিটি ইজ ভেরি স্ট্রিক্ট। They can just walk in and shut down your pharmacy or anything because they have the highest authority for this type of medications. একজন ফার্মাসিস্ট এক্সপাইরেশন ডেট কোনো মেডিকেশন যেটা উনি নিচ্ছেন সেটা তাকে জানানো তার পার্ট অফ রেসপন্সিবিলিটি, যে এতদিন পরে আপনি আর এই ওষুধটা খাবেন না, এটা এক্সপায়ার করে যাবে, আপনি আবার নতুন ওষুধ নেবেন। ফার্মাসিস্টরা ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করেন, আর ফার্মাসিস্টরা জানান পেশেন্টদেরকে যদি কখনো তাদের কাছে কোনো রিকল নোটিশ আছে দেয় যে কোনো ওষুধ রিকল হচ্ছে বা স্টেবিলিটি ফেল করছে, তারা পেশেন্টদের জানান, ওগুলো তাদের কাছ থেকে নিয়ে আসেন, তাদেরকে নতুন ওষুধ দেন এবং ফার্মাসির শেলফে যদি এই এক্সপায়ার ওষুধগুলো থাকে সেগুলো ওনারা আবার ম্যানুফ্যাকচারের কাছে ফেরত দেন। দ্য লিস্ট গোজ অন। মানে এখানে আসলে সবকিছু আমার পক্ষে সামারাইজ করা সম্ভব হয় নাই, কিন্তু all those things that happens, all these things are done to do two things. One, to cure the patient and save his life because he has only one life to live. So in a nutshell, what we know about a pharmacist is a pharmacist is the last line of defense for a patient to ensure যে তার কাছে যে ওষুধটা যাচ্ছে সেই ওষুধটা তাকে ভালো করবে এবং তাকে সুস্থ করবে। আর একজন ফার্মাসিস্ট হচ্ছে একটা মানুষের জন্য একটা হেলমেট অথবা ওয়ারিং এ সিট বেল্ট, এইটা তার সাথে থাকবে তাকে প্রোটেক্ট করার জন্য, এনশিওর করার জন্য যে তার যে অবজেক্টিভ, তার যে ওয়েলবিং অফ লাইফ, যে জন্য সে ট্রিটমেন্টের জন্য গেছিল, যে জন্য সে হাজার হাজার টাকা হাসপাতালে খরচ করছে একটা ম্যাজিক পিলের জন্য, এই পিলটা রাইট ফর হিম এবং এই পিলটা সেফ ফর হিম। এই হেলমেট এবং সিট বেল্ট এটা এনশিওর করবে একটা মানুষকে যে তার শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইউসেজ অফ দ্য ড্রাগ ইজ অলওয়েজ সেফ and cure the cause for which he is taking it. So that's all I have, and definitely a greetings from a community pharmacist like me. এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আর যদি প্রশ্ন না থাকে, thank you so much for having me, and it was definitely ধন্যবাদ ডক্টর জাফর ইকবাল। আমাদের সরি যে আমরা আজকে আমরা অনেক ডিটেইলসে জানতে পেরেছি, খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক রোল অফ কমিউনিটি ফার্মাসিস্ট কমিউনিটি করছে সেটা তুলে ধরেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আমরা আরো ডিটেইলস জানতে চাইবো। তো আমরা আপনি যথেষ্ট সময়ের মধ্যে আপনি শেষ করেছেন, একটু সময় লেগেছে। আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় স্যার আছেন, ওনার একটু ব্যস্ততা আছে, তো আমি মুক্তাদি স্যারকে একটু পারমিশন চাচ্ছি। স্যার কি একটু, স্যার মান্নান স্যার একটু ব্যস্ততা বলছিলেন, তো ওনাকে যদি আমরা আগে দিয়ে একটু অসুবিধা আছে স্যার? না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মান্নান স্যার একটা মিটিং আছে বললেন,
সে কারণে উনি একটু শোনেন উপস্থাপক, আমি বলছি যে মুক্তাদির সাহেবের বক্তৃতাটা আমি শুনি, এরপরেই আমাকে। আচ্ছা স্যার তাহলে সেজন্য পারফেক্ট স্যার, আপনি ব্যস্ততা সেজন্য জিজ্ঞেস তো ভালোই হলো স্যার। তাহলে আমরা স্যার এখন আমরা জানাচ্ছি আমরা মুক্তাদির স্যারকে সবাই চিনি জানি এবং কি ভূমিকা রাখছেন কোয়ালিটি মেডিসিন ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজি বেসড, সেটা আমরা সবাই জানি। আমি স্যার একজন বিরাট শিল্প উদ্যোক্তা এবং বাংলাদেশ ওষুধ শিল্পের সমিতির যে উপদেষ্টা রয়েছেন এবং সাবেক সেক্রেটারি ছিলেন, এবং স্যার বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এন্ড বায়োলজিক্স এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শীতেশ। আমার জন্য আজকের দিনটা মনে হচ্ছে অলমোস্ট লাইক ঈদ। হ্যাঁ, যে মনে হচ্ছে যে আমাদের ডিন সাহেব এটা দেখেছেন, শীতেশ বলতেছে, সুভাষ বলতেছে, আমাদের সেক্রেটারি স্যার, হ্যাঁ না আসতেছি, সেক্রেটারি স্যার, ওনাকে যেহেতু সরকারি এতে উনি সরকার, সেই জন্য স্যার বলে সম্বোধন করছি, কিন্তু উনি জানেন যে হৃদয়ের সাথে আমি কি বলে ওনাকে ডাকতেছি। তো এখন তারপরে অনেকদিন পরে জাফরের কথা শুনলাম, ভাল লাগলো, এবং এখানে হ্যাঁ সুন্দর বক্তব্য দিয়েছে, এবং এরা প্রত্যেককেই আমার কি বলবো আমার হার্টের এক একটা অংশ, মানে প্রতিটা মানুষ এখানে এক একটা হার্টের এক একটা অংশ, এবং প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক 2 যুগের বেশি, অলমোস্ট 2 যুগ। হ্যাঁ, তো কি বলবো, আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে সবার সঙ্গে এরকম ভাবে কথা বলতে গিয়ে। এখানে আরো অনেক পার্টিসিপেন্ট আছেন, প্রায় 42 জন অ্যাটেন্ডেন্স আছেন, সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হাজার হাজার লোক রয়েছে ফেসবুকে। হ্যাঁ ফেসবুকে, হ্যাঁ। তা আমি আমার একটা দিক থেকে ভালো লাগছে যেরকম এতগুলি মানুষের সঙ্গে এতদিন সময় কাটিয়েছি, তাতে বোঝা যায় যে দিনে দিনে অনেক বয়স হয়ে গেছে, 65 বছর বয়স চলতেছে, অনেক বয়স। তো ভালো কথা যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভিসি স্যার নাই, থাকলে পরে অনেক আরো ভালো লাগতো, কিন্তু উনি নিশ্চয়ই জানতে পারবেন পরে। আর একটা আমি প্রথমেই আমি জানতাম না যে 23 তারিখে মাননীয় সচিব মহোদয় এরকম খুবই ভালো আমাদের জন্য এত ভালো 3টা প্রজ্ঞাপন জারি করেছেন। এইটা তো আমাদের স্বপ্নের দাবি ছিল, এবং উনি সেটা একদিনে 23 তারিখে করেছেন। এটা তো আমি ওনাকে কি বলবো, যে ওনাকে তো আমাদের মাথায় করে নিয়ে ঘুরে বেড়ানো উচিত, যে জিনিসটা আমরা আজকে 45 বছর সংগ্রাম করতেছি, সেই জিনিসটা উনি আসার অল্প কিছু দিনের মধ্যেই করে দিয়েছেন। কনগ্রাচুলেশনস এন্ড I thank মাননীয় সেক্রেটারি মহোদয়কে from the core of my heart. He's a person of action and inshallah will continue to act. আচ্ছা, আমি আপনারা জাফর এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া, ওনারা দুটা খুব সুন্দর পেপার প্রেজেন্ট করেছেন আমাদের জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য এগুলি অনেক বেশি আলোকপাত করবে। ঢাকা ইউনিভার্সিটি 5 ইয়ার্স কোর্স শুরু করেছেন, সেটা কিছু ছাত্রদের জন্য রাখবেন, কিছু ছাত্রদের জন্য, যেমন ভিসি মহোদয় বলছিলেন ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনারা কিছু দিবেন, সেগুলি আপনারা যদি করেন দ্যাট উড বি নাইস। যেহেতু মাননীয় সচিব মহোদয় রয়েছেন এবং ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন, এবং আমরা ইন্ডাস্ট্রি, 3 পক্ষ মিলে আমরা we can virtually revolutionize this particular sector, profession. আমি আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে আস্তে আস্তে শুরু করি। 1 নম্বর হলো যে আপনারা জানেন যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গোটা পৃথিবীকে যদি আমরা 3 টায়ারে ভাগ করি, তাহলে পরে প্রথম টায়ার হলো ইউএসএ, ওয়েস্টার্ন ইউরোপ এন্ড জাপান, এরা হলো সবচেয়ে এগিয়ে রয়েছে। তারপরের টায়ারে রয়েছে ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ এন্ড কোরিয়া।
এর পরের টায়ারে ভার্চুয়ালি পৃথিবীর অন্যান্য দেশ, এবং তারপরে অনেক টায়ার আছে যাদের মধ্যে কিছুই নাই। তো সুতরাং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ লট মোর ডেভেলপড দেন ভার্চুয়ালি অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটা একটা বিরাট বড় অর্জন আমাদের, এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আর কোন ইনস্টিটিউশনের জন্য, ঢাকা ইউনিভার্সিটি। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি একটা বিরাট বড় অবদান রেখেছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের পিছনে। সেই জন্য, এবং আমরা আশা করব এখন আরো প্রায় 40টি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আমরা চাইবো যে ঢাকা ইউনিভার্সিটি পায়োনিয়ারিং রোল গ্রহণ করবে, যেগুলি করে আপনারা আমাদের দেশকে পথ দেখাবেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নাম্বার অফ গ্রাজুয়েটস কম্পেয়ার টু প্রাইভেট ইউনিভার্সিটিজ এখন তো ইনসিগনিফিক্যান্ট, কারণ 40টা ইউনিভার্সিটি থেকে 2 সেমিস্টারে যে পরিমাণ ছাত্রছাত্রী বের হয়, তার থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছরে মাত্র 50-60টা এরকম ছাত্রছাত্রী বের করে, which is extremely insufficient for the country. আমরা আর কিছু জিনিস একটু মনে রাখতে হবে যে সুভাষ বলছিল যে আমি ফার্মেসি প্রফেশন থেকে সরে গিয়ে এখন সাংবাদিকতার সঙ্গে অনেক বেশি জড়িত এবং অন্যান্য পাবলিক রিলেশনসে সে জড়িত। একটা জিনিস মনে রাখবেন যে একজন লিডার লক্ষ কোটি লোকের কাজ করতে পারে। তো সেজন্য সুভাষকে আমরা সাধুবাদ জানাই। সুভাষের কারণেই আমাদের এরকম একটা অনুষ্ঠানে আজকে সচিব মহোদয় এসেছেন। তো সেটা কিন্তু বড় পাওনা না, কম পাওনা না। সেজন্য সুভাষ, you should continue your present state of occupation and you continue to contribute. Pharmacy directly না করলে indirectly আমরা অনেক বেশি উপকৃত হব সুভাষের। এখন আসেন আমাদের প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ইন্ডাস্ট্রি আমরা বললাম, আর ছোট্ট আরো দুই একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেই যে আমি যখন গ্রাজুয়েট করি তখন হাতে গুনলে আমরা টোটাল হয়তো 30টা ফার্মাসিস্ট পেতাম না যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে। সম্ভবত 20 থেকে 25 জন ফার্মাসিস্ট পুরা ইন্ডাস্ট্রিতে কাজ করতো। এখন শুধুমাত্র ইনসেপ্টাতেই প্রায় 500 জন ফার্মাসিস্ট কাজ করে, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আশা করা যায় হয়তো 3000 থেকে 3500 ফার্মাসিস্ট এখন কাজ করছে, অথবা 4000ও হতে পারে। এবং এইটা বেড়ে আমার ধারণা আগামী 5 বছরের মধ্যে এমনও হতে পারে আমরা 30,000 ফার্মাসিস্ট প্রয়োজন হতে পারে, বেশি দিন না, 5 বছর। সেখানে আমাদের সাহায্য লাগবে মাননীয় সচিব মহোদয়, ঢাকা ইউনিভার্সিটি আজ এ পায়োনিয়ারিং এডুকেশনাল ইনস্টিটিউট, এবং আমরা যদি বাপি একসঙ্গে কাজ করতে পারি। কাজগুলি কি? আচ্ছা, কাজগুলি হলো, আগে আমরা বলি আমাদের সম্ভাবনা কি রয়েছে, তারপরে আমরা কাজের প্রসঙ্গে আসি। আমরা বর্তমানে $3 বিলিয়ন ওষুধ বাংলাদেশে তৈরি করছি, এবং যদিও $136 মিলিয়ন আমরা এক্সপোর্ট করি, কিন্তু এটা ব্র্যান্ডেড জেনেরিক্স, খুব অল্প পিওর জেনেরিক্স হচ্ছে, সেই জন্য এখন পরিমাণটা কম দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে এটা বেড়ে অনেক বড় একটা বিরাট বড় একটা সেলসে চলে আসবে, সংখ্যায় চলে আসবে। তো আমরা এখন এই মুহূর্তে গত 3-4 বছর যাবত বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা ট্রান্সফরমেশনের মধ্যে রয়েছে। আমরা আগে শুধুমাত্র তৈরি করতাম জেনেরিক মেডিসিনস, এবং খুব কম, হয়তো অত বেশি ভ্যালু অ্যাডেড মেডিসিনস ছিল না। গত 4-5 বছরে আমাদের প্রচুর ভ্যালু অ্যাডেড মেডিসিনস এসেছে, বায়োলজিক্স এসেছে। এর সাথে সাথে এখন এপিআই ইন্ডাস্ট্রি আসাতে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন হচ্ছে, তার ফলে আমাদের কম্পিটিটিভনেস বাড়ছে, এবং অল্প কিছুদিনের মধ্যে যদি প্রতিটা ইন্ডাস্ট্রি 10টা করেও এপিআই কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে আসে, তাহলে পরে প্রথম সারির 20টা কোম্পানি হলে আমরা প্রায় 200টি প্রোডাক্টে গ্লোবাল ভ্যালু লিডারশিপ, প্রাইস লিডারশিপ আমরা পাবো। আমরা আশা করছি, আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 5টা ইন্ডাস্ট্রি 50টা মলিকুলে গ্লোবাল প্রাইস কম্পিটিটিভনেস চলে আসতে। আমি নিজেই প্রায় 10-12টা মলিকুল নিয়ে কাজ করছি, সেরকম বেক্সিমকো কাজ করছে, স্কয়ার কাজ করছে, অন্যান্য কোম্পানিও কাজ করছে। তারা সবাই এরকম একটা কস্ট লিডারশিপ নিয়ে আসবে। তাহলে কি হলো, আমরা যদি একটা এপিআই কম দামে বানাতে পারি, আমাদের জেনারিক মেডিসিন কম দামে দিতে পারি, তাহলে পারে
পিওর জেনেরিক মার্কেটে আমরা খুব তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারবো। সেখানে আমরা যে অবস্থায় রয়েছি তাতে এখন প্রায় 7-8টা কোম্পানি ইউরোপে অ্যাপ্রুভ, ইউএসএ এফডিএ তে 2টি কোম্পানি অ্যাপ্রুভ, অতি শীঘ্রই হয়তো আরো 2টি হবে। তো তার ফলে আমরা অনেকগুলি কোম্পানি রেগুলেটেড মার্কেটে চলে যাব। আশা করছি আগামী 4 বছরের মধ্যে আমরা 4 বিলিয়ন, 5 বছরের মধ্যে $4 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো। এই এক্সপোর্টটাই 10-20 বছরের মধ্যে $15 থেকে $16 বিলিয়ন হবে। এগুলি করতে গেলে প্রথম সবচাইতে বড় প্রয়োজন হলো মানুষের। আমরা কোনো কিছু করতে পারবো না যদি কিনা ট্রেন্ড ম্যান পাওয়ার না হয়। সেই ট্রেন্ড ম্যান পাওয়ার গুলি কি? আমরা এই মুহূর্তে রয়েছে প্রোডাকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, মার্কেটিং। এইগুলি এলাকা বর্তমান যে পড়াশোনা করা হয় সেই পড়াশোনায় মোটামুটি চলে যাচ্ছে। কোয়ালিটি অ্যাসুরেন্স হয় না, কিন্তু তারপরে আমরা চালিয়ে নিচ্ছি ট্রেনিং দিয়ে। আপনাদের জন্য নতুন করে আসতে হবে রেগুলেটরি অ্যাফেয়ার্স, ভ্যালিডেশন, বিজনেস ডেভেলপমেন্ট, বায়োটেক অ্যান্ড ভ্যাকসিন, এপিআই সিনথেসিস, এপিআই অ্যানালিসিস। এপিআই অ্যানালিসিস এবং ফিনিশ প্রোডাক্ট অ্যানালিসিস এইটাকে আমরা খুব ছোট করে দেখি অনেকেই, কিন্তু মনে রাখতে হবে যে একজন আপনার প্রোডাকশন ফার্মাসিস্টের সঙ্গে, একজন আর&ডি ফার্মাসিস্টের সঙ্গে 3 জন অ্যানালিস্ট লাগে। সুতরাং আপনাদেরকে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির উপরে প্রচন্ড জোর দিতে হবে যাতে করে আমরা অ্যানালিটিক্যাল ফার্মাসিস্ট অনেক বেশি পাই। আর একজন এপিআই সিনথেটিক আর&ডি কেমিস্টের সঙ্গে 3 জন অ্যানালিটিক্যাল কেমিস্ট থাকে। তো সুতরাং আমাদের এটার উপরে কোনোভাবেই ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের একসময় জোর ছিল, আমি জানি না এখন কি করা হচ্ছে। আপনারা অনতি বিলম্বে এই জায়গাটাতে আপনারা জোর দেন। এটার সঙ্গে যা লাগবে আপনার ভ্যালিডেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, এই দুটি লাগবে। আমরা যখনই অনেক বেশি প্রোডাক্ট তৈরি করা শুরু করছি তখনই আমাদের আর একটা আপনার আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি, সেটা হলো বিজনেস ডেভেলপমেন্ট। আমরা যদি বিজনেস ডেভেলপমেন্ট করি, মোসাদ্দেক ভাই এখন থেকে 40 বছর আগে শুরু করেছিলেন আপনার মার্কেটিং এ গিয়ে, তারপরে ইফতেখার এবং আমরা 3 জন মিলে শুরু করি। তারপরে এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে যা ছেলে মেয়ে বের হয় প্রায় সবাই মার্কেটিং এই আসে। তো এখন আপনার এটার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ভ্যালু এডিশন সম্ভব যদি কিনা আমরা বিজনেস ডেভেলপমেন্টের লোক তৈরি করতে পারি। ভ্যালিডেশন, রেগুলেটরি অ্যাফেয়ার্স, বিজনেস ডেভেলপমেন্ট, বায়োটেক, এপিআই সিনথেসিস অ্যান্ড অ্যানালিসিস, এগুলির উপর আপনাদেরকে জোর দিতে হবে। এখন মাননীয় সচিব মহোদয়কে আমি একটু বলতে চাই যে আমরা যদি সরকার, মানে টু বি ভেরি স্পেসিফিক, মাননীয় সচিব মহোদয় হিমসেলফ নিজে এবং সঙ্গে আপনার ঢাকা ইউনিভার্সিটি এবং বাপিতে আই ক্যান ভলান্টিয়ার মাই সার্ভিস, আমরা যদি ট্রাইপ্যাট্রিয়েট একটা কোনো ইনিশিয়েটিভ নিতে পারতাম যেখানে দেশে যে পলিসি ইন্টারভেনশন গুলি প্রয়োজন ইন অর্ডার টু ব্রিং ইন দিস হিউম্যান রিসোর্সেস, তাহলে পারে আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কিভাবে এই দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে ট্রান্সফর্ম করে ফেলতে পারতাম এটা অকল্পনীয়। এবং আমরা একজন সচিব পেয়েছি যে অতিশয় অ্যাক্টিভ, দূরদর্শী এবং সবচেয়ে বড় কথা হলো এ পারসন অফ অ্যাকশন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমরা গত কয়েক বছর যাবত দেখছি যে আব্দুর রহমান এবং শীতেশ, এই 2 স্যার আমাদের অনেক বেশি কন্ট্রিবিউশন রাখছেন সব সময়, এবং সব জিনিসগুলিকে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে হলো আমাদের সুভাষ সিংহ রায়। আমি যখনই যে কোনো সমস্যায় পড়ি মোসাদ্দেক ভাইকে বলি অথবা সুভাষকে বলি, তারা আমাদের যে জায়গায় যে সংবাদ পৌঁছে দেওয়া দরকার সেটা করে দিতে পারেন। তো তাহলে আমরা যদি এখন উই হ্যাভ এ রাইট টাইমিং, আমরা এখন যদি এখন থেকে 15-20 বছর আগেও যেতাম, ফার্মাসিস্টরা এই ধরনের প্রমিনেন্সে ছিল না, আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারতাম না, কিন্তু এখন এটা সম্ভব। আমরা যদি এডুকেশনটাতে জোর দেই, প্রায় 40টা এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, মোসাদ্দেক ভাই আছেন আপনার ফার্মেসি কাউন্সিলে, সেখান থেকেও আমরা একটা কথাবার্তা ডায়ালগ ওপেন করতে পারি। ফার্মেসি কাউন্সিলের সভাপতি হলেন আমাদের মাননীয় সচিব মহোদয়, সুতরাং উনি ইচ্ছা করলে সেগুলি করতে পারেন।
আমরা যদি এডুকেশনটাকে রিফর্ম করতে পারি এন্ড হাই কোয়ালিটি প্রফেশনালস তৈরি করতে পারি, তাহলে পারে আপনারা মাস্টার্স লেভেল দিয়ে শুরু করেন, যাতে করে আমরা 1-2 বছরের মধ্যেই আমাদের লোকগুলি পাওয়া শুরু করি, তাহলে পারে এই ইন্ডাস্ট্রিকে আমরা যেটা বললাম যে শর্ট টার্ম এবং মিডল টার্মের মধ্যে প্রায় $15-16 বিলিয়ন ফুললি ভ্যালু অ্যাডেড। এটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির মতো না যেখানে ইম্পোর্ট করি সে, আমাদের এগুলি $16 বিলিয়ন হলে $16 বিলিয়ন আমাদের ঘরের তৈরি, এবং এটার থেকে ইম্পোর্ট করতে হবে খুবই সামান্য কিছু। সুতরাং এগুলি যদি আমরা করতে পারি তাহলে পরে আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে ওই পর্যায়ে নিতে পারবো। ইন এডিশন টু দিস, আমরা যা করতে পারবো এর মাধ্যমে আমরা প্রায় 30,000 আরো ফার্মাসিস্টের আপনার কাজের জায়গা তৈরি করতে পারবো, এবং সেটা কর্মসংস্থান করতে পারবো। সো দিস ইজ রাইট ইন ফ্রন্ট অফ আস। এবং আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সব সময় আমরা এমন কিছু যা বলেছি কোনোদিন না শুনেছি এরকম কিছু নাই। এরকম একজন প্রধানমন্ত্রী রয়েছেন এবং আমরা যা বলেছি আমরা তাই পেয়েছি। সুতরাং আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন এবং এই কাজগুলি যদি করার চেষ্টা করি তাহলে পরে আমরা অবশ্যই সফল কাম হব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ঢাকা ইউনিভার্সিটিকে ধন্যবাদ, এবং বাইরের থেকে যারা জাফর সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব ওনারা কষ্ট করে এই রাত্রেবেলায় আমাদের এখানে যোগ দিয়েছেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সচিব মহোদয়কে, উনি ওনার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার বক্তব্য শুনতে চেয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, অনেক ইনডেপথ বক্তব্য দিয়েছেন এবং আপনি যে ইনক্লুসিভ চেষ্টা দেখিয়েছেন সেজন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই যে প্রস্তাবটা দিয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাপি এবং মন্ত্রণালয়ের সাথে আমরা কোনো একটা সময় আমাদের সুভাষ সিংহ রায় এবং মোসাদ্দেক ভাইয়ের মাধ্যমে আমরা এই বিষয়টি আরো একটা ফোরামে আলোচনা করে কিভাবে প্রয়োগ করে আরো কর্মসংস্থান তৈরি করা যায় সে ব্যাপারে আপনার সঙ্গে আমরা অবশ্যই বসবো। প্রফেসর শীতেশ চন্দ্র বাসার, আমি একটু আপনার অনুমতি নিয়ে, মাননীয় সচিবের অনুমতি নিয়ে একেবারে 20 সেকেন্ডে আমি একটা কথা বলতে চাই। মুক্তাদির ভাই আমাকে খুব স্নেহ করেন, আমার ভবিষ্যতের সংরক্ষণের জন্য অন্তত এই কথাটা একটু সবার মধ্যে জানায় রাখা দরকার। আমি আমার ফার্মাসি পেশার থেকে একদিনের জন্য কখনো 31 বছর বিচ্যুত হই নাই। আমার মূল পরিচয় হচ্ছে আমি ফার্মাসিস্ট, এবং আজকে প্রোডাক্ট এক্সিকিউটিভ থেকে শুরু করে আজকে আমি পরিচালক হয়েছি। এই একটি বিষয়, কারণ মাননীয় সচিবের কাছে আমি অনেক স্নেহ পেয়েছি। আরেকটি বিষয় আমি একটু যোগ করি যে এই কোভিড কালীন সময়ে ফার্মাসিস্ট যারা মালিক পক্ষ আছেন তারা যে পরিমাণ অবদান রেখেছেন আমাদের এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে। আমি রেডিয়েন্টের মালিক নাসির সাহেব জাহিদের কথা বলতে পারি। রাত 4টের সময় আমি ফোন করেছি, সিএমএইচ থেকে অনেক গুরুত্বপূর্ণ ডাক্তার ফোন করেছেন যে আপনি একটু ফোন করে দেখেন, এই ওষুধটা আপনি ফোন করলে ওরা বের করে দেবে, এবং সেই ওষুধ কিন্তু বের করে দিয়েছেন। অতএব আমাদের ফার্মাসিস্টদের এই ভূমিকার জন্য আমি খুব গর্বিত এবং আমি নিজেকে গর্ববোধ করি একজন ফার্মাসিস্ট হিসেবে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি এখন অনুরোধ জানাচ্ছি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সম্মানিত সচিব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার মোহাম্মদ আব্দুল মান্নান স্যারকে। প্লিজ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আজকে শুক্রবার, জুম্মাবার, দিনটি সপ্তাহে আমাদের একটু অবকাশ হয় না, তবু এই দিনটি তবু আমার মনে হয় যে এই জ্ঞান অর্জনের জন্য বা কিছু জানার জন্য আমার মনে হয় যে একটু সময় তো দিতে হয়। আমি অনেক কিছু জেনেছি আজকে এই সভাটিতে অংশগ্রহণ করি। আমার এগুলো জানা ছিল না যে এত পত্র এত কাজ হচ্ছে বাংলাদেশে। তবু আজকে অনুষ্ঠানের যে সভাপতি প্রফেসর ডক্টর এস.এম. আব্দুর রহমান, আমি এবং সঞ্চালক যিনি অ্যাঙ্করিং করছেন ডক্টর সীতেশ,
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। আমার সাথে একটু ইন্টারাকশন হয়েছে, ভালো লেগেছে। এর মধ্যে দুজন ভালো যারা পেপার প্রেজেন্ট করেছেন, খুব অ্যানালাইটিক্যালি আমি মনে করি যে তাদের বক্তব্য ছিল খুবই চমৎকার এবং শিক্ষণীয়, একটু মোটিভেশনালও আমি কখনো দেখেছি যে যৌক্তিকতা আছে, গঠনমূলক তাদের বক্তব্য শুনেছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তারা দুজনেই দেশের বাইরে আছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং আমি মনে করি তারা খুব সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটও করছেন যে দেশই অবস্থান করুন না কেন। ওই যে ফার্মাসি একটা ডিপার্টমেন্ট, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ আছে এটি, এবং এটি একটি আমাদের কাছে মনে হতো যে সবচেয়ে ভালো ছাত্ররা এই ফার্মাসি বা এই জাতীয় ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড ফিজিক্স, এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আমাদের সময় আমাদের কাছে মনে হতো যে সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা এগুলো পড়ছে। আমরা যারা কলা ভবনে দৌড়াদৌড়ি করেছি অনেক বছর, আমাদের কাছে ওগুলোকে মনে হতো যে সবচেয়ে ভালো স্টুডেন্টদের সাবজেক্ট, এবং আমার কাছে এখনো তাই মনে হয়। আজকের এই যে অনুষ্ঠানে যোগদান করার পরে আমি অনেকের বক্তব্যে, বিশেষ করে আমাদের মুক্তাদির সাহেব, উনি আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আমার মনে হয় তিনি গত 40 বছর এর সাথে সম্পৃক্ত আছেন, অতপ্রতভাবে আছেন, এবং তিনি যে একেবারে এখন একটি মহির হয়ে পরিণত হয়েছেন। ছোট থেকে ওই যে উনি এত বড় একটি জায়গায় অবস্থান নিয়েছেন, ওনাকে আমরা এই 40, ঠিকই বলেছেন উনি, যে ওনাকে আমি আমার মনে হয় ছাত্র জীবন থেকে আমরা চিনি। তখন ইন্সপেক্টর এই অফিস এই এলাকায় ছিল, শান্তিনগর বা ওইদিকে, একটা মনে পড়ে মাঝে মধ্যে আমাদের। ওনার বক্তব্যে একটি অসাধারণ কথা এসছে, আপনারা বোধহয় শুনেছেন, যে প্রতি বছর $3 বিলিয়ন ওষুধ আমরা বিদেশে রপ্তানি করছি, এবং যদি আমরা একটু কাজে লাগাতে পারি এই ফার্মাসিস্টদের এবং ফার্মাসিতে পড়া এই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি প্রপারলি আমাদের দেশে, তো এই যে ওষুধ রপ্তানির ক্ষেত্রে যে যুগান্তকারী যে আমরা জাম করে যাচ্ছি প্রতিনিয়ত, বলছেন যে 1 বছরের মধ্যে 4 বিলিয়ন হতে পারে, বা 5-7 বছর এর মধ্যে 15-16 বিলিয়ন হতে পারে রপ্তানি। আমরা এই সরকারের মধ্যেও আমরা কিন্তু জানি আমরা যেসব পণ্য বিদেশে রপ্তানি করছি, এবং বাংলাদেশ এই রপ্তানির মাধ্যমে দেশ হিসাবে সারা পৃথিবীতে সুনাম অর্জন করে যাচ্ছে ক্রমাগত। এর মধ্যে কিন্তু আমরা যদি আরএনজির পরে ওষুধের কিন্তু একটি অত্যন্ত, আমরা মনে করি যে সারা বিশ্বব্যাপী আমাদের ওষুধ রপ্তানি, আমাদের ওষুধের গুণগত মান, এগুলো নিয়ে কিন্তু অনেক মূল্যায়নও হয়েছে, এবং এর জন্য বাংলাদেশের বহির্বিশ্বে কিন্তু একটি যথেষ্ট, আমি মনে করি, খ্যাতি আছে। তো এগুলোর পেছনে যারা কাজ করছে অনুঘটকের মতো, মূল জায়গাটা অদৃশ্য আড়ালে থেকে আমি মনে করি এগুলো সবই ফার্মাসিস্টরা করে যাচ্ছে। তা না হলে এমনটি বাংলাদেশে হতো না। মুক্তাদির সাহেব বলছেন যে ওনার ইনসেফটাতেই এই মুহূর্তে 500 ফার্মাসিস্ট কাজ করছে। এটা তো কম কথা নয়, এটা আরো সংখ্যায় বাড়বে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 40টিতে আপনারা বলেছেন যে প্রতি বছর গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করে ছাত্রীরা বের হয়ে যাচ্ছে অনবরত। ঢাকা বিশ্ববিদ্যালয় 64-এ এই ডিপার্টমেন্ট খোলার পরে আমি মনে করি অসংখ্য ছাত্রী তারা এর সাথে সম্পৃক্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং তারা কিন্তু কন্ট্রিবিউট করছে বিদেশে, এবং অনেক আন্তর্জাতিক খ্যাতিও তারা লাভ করেছে কেউ কেউ।
এদেরকে আমরা আমাদের দেশে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এটা একটি বড় প্রশ্ন। এই যে বলছেন যে ট্রান্সফর্মিং দ্য গ্লোবাল হেলথ, আমরা এই যে গ্লোবালাইজেশনের যোগে আমরা কিভাবে কাজ করে যাচ্ছি, আমরা সারা দুনিয়াতে কিভাবে ছড়িয়ে পড়ছি, কিন্তু আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমার বাংলাদেশ, আমার এই মাটিতে, এই সান অফ দিস সয়েল, আমরা এই সয়েলের জন্য কি করে যাচ্ছি। আমি তো মনে করি মুক্তাদির সাহেবের মতো বা আপনারা যারা এখানে এর সাথে সম্পৃক্ত আছেন, যারা দেশে থাকছেন, দেশে কাজ করছেন, আমি শুধু ইনসেপ্টার কথা বলবো কেন, ভ্যাকসিন, স্কোয়ার, বিকন, হেলথ কেয়ার, নানান ফার্মাসিউটিক্যাল যেগুলোর পটেনশিয়ালিটি সারা দুনিয়া জানে। ইভেন একটি কথা আমি বলি আপনাদেরকে, যে এই যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এই বিরাজমান যে পরিস্থিতি সারা দুনিয়ায় এবং বাংলাদেশে, এতে আমরা কিভাবে মোকাবেলা করছি এই কোভিড-19 কে। আমি তো মনে করি কোভিড-19 মোকাবেলায় এই ডাক্তার, ফ্রন্টলাইনার হিসাবে ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ড বয়, আমরা এটা বলতে চাই না, আমি এদের নাম বলতে চাচ্ছি না, যারা সবাই ইনভলভ আছে এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করছে, লাইফ স্যাক্রিফাইস করে যাচ্ছে। এর সাথে কিন্তু আরেকটি নাম আছে, এরা এই টেকনোলজিস্ট, এরা ফার্মাসিস্ট, তারাও কিন্তু কাজ করছে একযোগে। এই যে হসপিটালগুলোতে আমরা এখন যারা স্যাম্পল কালেকশন করছে, যারা এগুলো পিছনে কাজ করছে, এর মধ্যে অসংখ্য ফার্মাসিস্ট কাজ করছে, তাদের কন্ট্রিবিউশন কিন্তু আমরা সিরিয়াসলি দেখছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে এই গত 2-3 মাস আগেও আমরা একসাথে প্রায় 200 জন টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছি। টেকনোলজিস্ট নিয়োগের মধ্যে বেশ একটি বিরাট অংশ আছে ফার্মাসিস্ট, তারা গ্রাজুয়েশন করেছে ফার্মাসিতে, এই ডিসিপ্লিন থেকে আমরা এদেরকেও কিন্তু ইনক্লুড করেছি। এবং আপনারা বলেছেন, এবং সুভাষ সিংহ রায় একটি চিঠিগুলা এখানে প্রজেক্ট করেছিল, আমি দেখেছি নিজেই, যে আমরা অনুমোদন দিয়েছি আমার সময়ে, গত কয়েকদিন আগে, এই তো গত সপ্তাহে বা এর আগে সুভাষ সিংহ পার্সু করেছে। আপনি জানেন যে একটা পার্সুয়েশন একটা বড় ব্যাপার আছে। আপনি যদি প্রপারলি পার্সু করতে পারেন একটা বিষয়কে, আপনি যদি লেগে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটা রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন। আপনি যদি খুব ক্যাজুয়াল হন, খুব তাহলে কিন্তু কাজটি হয় না। একটা সিরিয়াসনেসের ব্যাপার থাকে। ইফ ইউ আর নট সো সিরিয়াস, এটা আপনি কোনো রেজাল্ট নিয়ে, আউটকাম নিয়ে আপনি আসতে পারবেন না। তো সুভাষ যে কাজটি করছে, সুভাষ এই জায়গাতে তার একটি, আমি দেখলাম যে তার একটি গুণ আছে। গুণটা হলো এরকম লেগে থাকা, এবং সে অত্যন্ত বিনয়ের সাথে লেগে থাকা। এটা কিন্তু মানুষের বড় একটি গুণ, আমি মনে করি একটা কোয়ালিটি। সুভাষ এটা কিন্তু করছে, এবং যার কারণে আমি মনে করি কোনো না কোনো একটি রেজাল্ট আপনাদেরকে দিতে পারবে, এই অ্যাসোসিয়েশনকে দিতে পারবে। তো আমরা আজকে অনেকগুলো জিনিস আমি নিজেও খুব ভালো, ডক্টর জাফর ইকবালের কথাগুলো আমি দেখেছি যে উনি সচিত্র অনেক কিছু দেখিয়েছেন, যে এই যে ডাক্তার, নার্স, এর মধ্যে দাঁড়িয়ে আছে ফার্মাসিস্ট। এর মানে কি, উনি বলছেন যে ওষুধটা মানুষের বডিতে আমি প্রয়োগ করতে যাচ্ছি, তার গুণগত মান কি, এই ওষুধের মধ্যে ইনগ্রেডিয়েন্টস কি আছে। আমরা যদি এই কাজটি করতে পারতাম, তাহলে কি হতো দেখেন। প্রথমত যে কাজটি হতো, এটা ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, সেটা আমার কাছে মনে হয়েছে বসে থাকতে থাকতে, যে ওষুধ নির্বাচনে একটা প্রত্যক্ষ একটা ভূমিকা ফার্মাসিস্টদের থাকা উচিত। যে আমরা ওষুধ কোম্পানিগুলো রিপ্রেজেন্টেটিভরা ইম্পোজ করছে ডাক্তারদেরকে, যে আমার ওষুধ আপনি নিবেন, আমার ওষুধ আপনি প্রেসক্রাইব করবেন, যাতে মানুষ এটা করছে, এবং এর জন্য তারা অনেক কিছু উপঢৌকনও দিচ্ছে আজকাল। আপনারা জানেন এগুলো। আমি তো মনে করি যে ফার্মাসিস্টরা যদি অ্যাপ্রুভ করে দেয়, কারণ ইনগ্রেডিয়েন্টস গুলো সম্পর্কে একজন ফার্মাসিস্ট অনেক ভালো জানবেন আমাদের চেয়ে। তারা যদি বলে যে নো, এই যে রোগীর যে অবস্থা, এই রোগীকে আপনি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন বা যে ইনজেকশনটা আপনি দিতে চাচ্ছেন, এর চেয়ে ওই কোম্পানির এটা বেটার, আপনি ওইটা দিবেন না, তার জন্য ক্ষতি হবে, তার কিডনির জন্য ক্ষতি হবে, হার্ট, লাং এর জন্য ক্ষতি হবে। এটা কিন্তু জাফর ইকবাল সাহেবের স্পিচটাতে কিন্তু আমি প্রেজেন্টেশনটাতে খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি। আমি দেখছি যে চমৎকার ভাবে তিনি বলেছেন যে মানুষের বডিতে
এবং মেডিসিন বলতে যে কোনোটাই এক ধরনের পয়জনাস, এটা একটা ক্ষতিকর দিক। আপনার বডিতে যাওয়ার পরে এটা কিভাবে কাজ করছে বডিতে, উনি কিন্তু এই বিষয়গুলো চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যে প্রেজেন্টেশনটা দিয়েছেন এটা সময় উপযোগী, খুবই দরকার। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত আপনারা জানেন যে নকল ওষুধ কারখানা এই র্যাবের মাধ্যমে অমুকের মাধ্যমে প্রায় কিন্তু আমরা এগুলা এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জাফর ইকবাল যে কাজটি বিদেশ থেকে তিনি যে কাজটি করছেন এবং তারা যে করছেন, এটি আমাদের মানুষকে, আমাদের ডাক্তার কমিউনিটি সহ নার্স সহ যারা ইনভলভ আছে রোগীর এই সেবায় এবং হসপিটালগুলোতে, আমার মনে হয় এই জাতীয় সেমিনার সিম্পোজিয়াম করে আরো বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করে দেওয়া যায়। এটা কিন্তু আমি মনে করি একটা চমৎকার একটি বিষয় এটা। আর একটি বিষয় আমি একটু বলে রাখি, শেষ করব, সময় নিয়েছি বাট আমার কাছে মনে হয়েছে যে ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা কখনোই হয়তো গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি না। আমরা যারা ব্যুরোক্রেসিতে আছি আমরা অনেক সময় অনেক কিছু শুনি না ভালো করে। আমরা এই যে ভিতরে যাওয়া, যে এভরিওয়ান শুড ট্রাই হিমসেলফ টু গেট ইনটু দ্য ম্যাটার, একটু ভিতরে যাওয়া, এই যে বিষয়ের ভিতরে যাওয়া। যদি আমরা যেতে না পারি, আমাদের এই এন্ডিউরেন্স যদি না থাকে, সেক্ষেত্রে কি হয় জানেন, আমরা একজন মানুষের উপস্থাপনা, একজন মানুষের শ্রম, এই মেধা, তার এই সমস্ত প্রজেকশনটা একেবারে ফেল হয়ে যায়। এটা একেবারে দেখা যায় তার মধ্যে তার অনুপ্রেরণার জায়গাটাকে আমরা নস্যাৎ করে ফেলি। এইটা এর চেয়ে বরং ভালো করে শোনা, ভালো করে ভিতরে গিয়ে দেখা আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি কিনা, এই কাজটি আমরা করার চেষ্টা করছি। অনেক জায়গাতেই কিন্তু এটা হচ্ছে, কিন্তু আমরা মনোযোগের অভাবে, সময়ের অভাবে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমরা আজকে এই সভাটি থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কানেকশন থেকে, যে ফার্মাসিস্টদের জন্য জব ডেসক্রিপশন করে দিয়ে হসপিটালগুলোতে বাংলাদেশে এক পদ সৃষ্টি করা একবারে কম্পালসারি যদি আমরা করতে পারি, আমরা যদি একেবারে বাধ্যতামূলক ভাবেই যদি আমরা এই কাজটি করতে পারি, প্রথমত যে কাজটি হবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া। এমপ্লয়মেন্ট, যে এরকম একটি টেকনিক্যাল সাবজেক্ট, একটা কঠিন সাবজেক্টে পড়াশোনা করার পরে এই জেনারেশন যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যায়, তারা যেন হতাশ না হয়ে যায়, তাদের একটা যদি এরকম জব থাকে হসপিটালগুলোতে। আমাদের তো শত শত হসপিটাল, সরকারি ও বেসরকারি সব মিলিয়ে যদি আমরা চিন্তা করি, আপনি চিন্তাই করতে পারবেন না, আমাদের 500-র উপর হসপিটালই আছে, টার্সিয়ারি লেভেলের হসপিটাল আছে শতাধিক। আমরা যদি দেখি যে আমাদের মেডিকেল কলেজ, আমাদের 70টি প্রাইভেট মেডিকেল কলেজ এবং 37টি সরকারি মেডিকেল কলেজ, এই কলেজগুলোতে প্রত্যেকটি জায়গাতেই আমি মনে করি ফার্মাসিস্টদের একটি ইনভলভমেন্ট থাকা উচিত। এবং এরা যদি এই চমৎকার ভাবে তাদের রোল, তারা যদি তাদের ভূমিকা পালন করতে পারে, হোল নেশন আমি মনে করি এটা উপকৃত হতে বাধ্য এবং হবে। আর একটি কথা সবাই আমরা জানি যে ওই যে ডাক্তার জাফর ইকবাল বলেছেন, চমৎকার একটি কথা বলেছেন, যে মানুষের ওয়েলবিং এটা আনসার্টেন, কিন্তু ইলনেস এটা কিন্তু সার্টেন। যে আমি আপনার এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়বো, এটা কিন্তু এটা আপনি ধরে নিতে পারেন যে এটা হতেই পারে, কিন্তু আপনি একেবারে কন্টিনিউয়াসলি আগামী 1 সপ্তাহ আমি খুবই সুস্থ থাকবো, একটা হাঁচিও দিব না, এটা অসম্ভব। এটা কিন্তু অসম্ভব। এই কথাটি কিন্তু ওয়েলবিং এন্ড ইলনেস তিনি ভালো কথা বলেছেন, যেহেতু এইটা একেবারে এই জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষের, এই জায়গাতে আমাদের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। এই কম্প্রোমাইজ যদি আমরা না করতে হয়, আমাদের না করি, এই ক্ষেত্রে ফার্মাসিস্টদের একটা চমৎকার রোল এখানে অবশ্যই আমরা সংরক্ষণ করা আমাদের দরকার, সংরক্ষণ করতে হবে। তো আমি অনেক সময় আপনাদের নিয়েছি, কথা অনেকেরই শুনেছি, আমি নিজেও একটু ঋদ্ধ হয়েছি। শুনে শুনে অনেক কিছু শেখাও যায়। এই পৃথিবীতে মানুষ যা কিছু শিখেছে তার বেশিরভাগই শিখেছে শুনে, এরপরে দেখে, এরপরে হলো পড়ে। এর মানে পড়াটা কিন্তু তৃতীয়,
আপনি এই যে বলছি আমরা সিইং ইজ লার্নিং, সিইং ইজ বিলিভিং, এই কথাগুলো কেন আসছে? যে পৃথিবীতে সমস্ত মানুষ এ পর্যন্ত যা কিছু শিখেছে এর চেয়ে বেশি শিখেছে শুনে এবং দেখে। কাজে আজকে আমি যেটুকু শুনেছি আমি নতুন করে নেটওয়ার্কটা একটু ঝামেলা হয়ে গেল। আমরা একটু ওয়েট করি, নিশ্চয়ই এর মধ্যে বেরিয়ে গেলেন না? না আবার স্যার, মনে হয় সংযুক্ত হতে পারে। বেরিয়ে যায়নি স্যার, ওনার একটু মনে হয় অনলাইন বেরিয়ে যান। ইয়েতে নেটে কানেকশনের দুর্বলতা আছে। না, এসে গেছেন স্যার, এসে গেছেন। আনমিউট করে দাও স্যার, স্যার আনমিউট, স্যার আনমিউট করেন স্যার। হ্যাঁ আমি হ্যাঁ হয়েছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যে ঠিক আমার আছে, মনে ঠিক আছে। আমার মনে হয় পরিষ্কার মধ্যে মধ্যে দু একটি শব্দ শুনতে পাননি। আমি এটা বলছি যে সবকিছুর পরেও আমরা বেঁচে থাকতে চাচ্ছি, আমাদের এই জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই দেশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্যভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, আমাদের প্রিয়জন হারানোর সেই শোক আছে। সব কিছুকে ওভারকাম করে, সবকিছুকে অতিক্রম করে গিয়েও কিন্তু এই মানুষকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এই মানুষের পাশেই দাঁড়াতে হবে। কারণ মানুষ ছাড়া আমাদের আর কোনো বিকল্প কিছু নেই, আর মানুষের উপরই আস্থা রাখতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কাজে আমরা মানুষকে নিয়ে বাঁচতে চাচ্ছি, মানুষের সাথেই থাকতে চাচ্ছি, এবং সুস্থতার জন্য, এই সারা দেশের মানুষের সুস্থতার জন্য আমি মনে করি আমাদের চিকিৎসকদের কমিউনিটির সাথে, নার্স কমিউনিটির সাথে, এবং একই সাথে সাইমালটেনিয়াসলি এই আপনাদের ফার্মাসিস্টরা, তারাও এগিয়ে আসবে মানুষকে বাঁচানোর জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফার্মাসিস্টরা এবং ফার্মাসি যারা পড়াচ্ছেন আপনারাও সবাই ভালো থাকবেন এই জাতির স্বার্থে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে আপনার জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। এবং আমরা মনে করি আজকে বাংলাদেশের সরকারের স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যোগ্য সচিব হিসেবে আপনি আমাদেরকে আরো সেবা দেবেন, এবং যে পদক্ষেপটি আপনি গ্রহণ করেছেন 3টি প্রজ্ঞাপন জারি করে, এবং সেটি কিন্তু যদি আমরা অতি সত্বরেই যদি আমরা এই কর্মসংস্থান তৈরি করে যদি আমরা হসপিটালে যদি ফার্মাসিস্ট আমরা ডিপ্লয় করতে পারি, তাহলে ওষুধ সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো কমে আসবে, মানুষের মরবিডিটি মর্টালিটি কমে আসবে, হেলথ কেয়ার কস্ট কমে আসবে। সব থেকে বড় জিনিস আপনারা সবাই আপনি যা ভালো করেই জানেন যে আমাদের পকেট থেকে প্রায় 64 টাকার মতো আমাদের পকেট থেকে দিতে হয়, বাদ বাকি সরকার দিচ্ছে। এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেকটা কমে আসবে আমাদের এই গরিব দেশের, যদিও আমরা মিডল ইনকাম দেশে পৌঁছেছি। আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা ডেফিনেটলি আপনার সঙ্গে আমরা অন্যভাবে বডিলে যাব, যেভাবে আমাদের মোক্তাদি স্যার বললেন, এবং আমাদের সুভাষ সিংহ রায় আছেন, সবার সাথে আমাদের ডিন মহোদয় সহ আমরা কোনো এক সময় স্যার আপনার সঙ্গে দেখা করে এবং এই বিষয়গুলো কিভাবে যাওয়া যায় সেভাবে আপনার সঙ্গে আলোচনা করবো। আমি সময় আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের মাননীয় ডিন এবং ক্লিনিক্যাল ফার্মেসি ফার্মাকোলজি বিভাগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান স্যারকে সভাপতির বক্তব্য এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে